এখন বিবেচ্য পত্রের মধ্যে সামারিটা কি সেটা আপনাদের বস এ অনুসারে এখানে লিখবেন যে বিবেচ্য পত্র পর্যালোচনায় দেখা যায় যে সুলতানা বেগম গত এত তারিখে সর্বশেষ শান্তি নিয়ন্ত্রণ ছুটি ভোগ করেছেন, আবেদন করেছেন। আজকে তার আবেদনে দেখা যায় যে তিনি যে পরবর্তীতে যখন শান্তি নিয়ন্ত্রণ আবেদন করেছেন তার 3 বছর অতিক্রান্ত হয়েছে। মানে এই তথ্যগুলো কে দিবে? আপনার না এই দেওয়ার পরে আর কিছু লিখবে না, কিন্তু দেওয়ার পরে তুমি এখানে সই মারবে। কে সই মারবে? এও সই করে এখানে মার্ক করবে সহকারী পরিচালক, ঠিক আছে? বা আপনাদের যে যেটা এই যে এরকম মার্ক করতে হবে, বা ডান দিকে মার্ক করবে। ডান দিকে সবসময় সিনিয়রদের মার্ক করতে হয়, বাম দিকে সবসময় জুনিয়রদের মার্ক করতে হয়। খেয়াল করেন, ডান দিকে সবসময় সিনিয়র, বাম দিকে সবসময় জুনিয়র। এই যে ডান দিকে সবসময় আসসালামু আলাইকুম, কিচ্ছু হবে না, ওর না থেকে আপনাদেরকে চাকরি দিচ্ছে। দিনের প্রথম দিন থেকে যদি আপনারা টাইম ম্যানেজমেন্ট না জানেন, কিসে চাকরি করবেন? সরকার তো আপনাদেরকে গার্বেজ বানিয়ে দিচ্ছে। সহকারী পরিচালক ডান দিকে মার। আমি আপনাদের অনুরোধ করছি, তবে যদি কোনো সময় আমি হেলতে আবার আপনাদের ওখানে যাই, আমি কিন্তু আপনাদের সহজ দিয়ে যারা 1 মিনিট হেল্প করে আসে, 1 মিনিট অফিসে আপনি তো বাসায় তো আপনি তো কোনো কিছু ঘুমান ঠিক মতো, বাথরুমে যান ঠিক মতো, সবই ঠিক মতো, অফিসে আসতে দেবেন ঠিক, এটা সবার আগে। আর এই অফিসের থেকে আপনার বেতন না, এই বেতন দিয়ে আপনার বাচ্চা চলে, সংসার চলে। সুতরাং আপনার বাসার চেয়ে এটা ইম্পর্টেন্ট। সহকারী পরিচালক ডান দিকে মার্ক করুন, ঠিক আছে? এই যে ডান দিকে মার্ক করুন, তার মানে কি এর এখন একটা দায়িত্ব পড়ে গেছে। সে যদি কিছু লিখে, মনে রাখবেন, ধরেন আপনাকে মার্ক করতো, আপনি যদি কিছু লিখতে চান তাহলে আপনাকে নিজেকে কাটতে হবে, আর কিছু না লিখলে আপনি অ্যাগ্রি করে দেবেন। আমাদের ফাইলগুলোতে আল্লাহ দিলে আমাদের অফিসার এত ভালো অফিসার, এরা একেবারে সবার নাম দিয়ে রাখে, সবাই তখন সই না। ফলে হয় কি, ওই যে নিচের একজন এও যেই তথ্যটা তুলে দিল সেটাই অনুমোদন হয়ে যাবে, কিন্তু আপনার নিজস্ব মেধা চর্চা করবার কোনো সুযোগ নেই। কিন্তু সচিবালয় নির্দেশ করে কী বলে আমি সেটা দেখেছি। সচিবালয় নির্দেশ করে সহকারী পরিচালক কী করবে, ও তো প্রস্তাব দেয় নাই, কিন্তু আপনি তো একটা সিদ্ধান্ত নিতে হলে প্রস্তাব দেন। এভাবে কেটে খাতা মানি হচ্ছে আপনি আরেকটা অনুচ্ছেদ নাম্বার দিয়ে কিছু লিখতে হবে, ঠিক আছে? আরেকটা কথা বলি, আরেকটা, এই যে একটা আমাদের লাইন টানা বলছি না, এই জায়গাটায় এটা হলো নিষিদ্ধ পল্লী। মানে কি কিছু করা যাবে না, ওই যাওয়া যাবে না, নিষিদ্ধ পল্লী। কিন্তু আপনি ফাইল দেখবেন 70% ফাইলে দেখে ফেলবেন, লেখাপড়া করেন না দেখবেন, এটা কিন্তু নিষিদ্ধ পল্লী, নিষিদ্ধ। তার মানে আপনি এই অংশে কিচ্ছু লিখতে পারবেন, পেন্সিল দিয়ে মার্ক করতে পারেন যাতে পকেটে উঠে না, কলম দিয়ে কিচ্ছু দেখা যাবে না। এই জায়গায় এইটা এই পাশে, তাহলে এই দেখেন দুইটা এখানে দিলাম। দুই এক্সে কি লিখবে, দিয়ে কি লিখবে খেয়াল করবেন। দুটো জিনিস আছে, একটা হচ্ছে আপনি যখন বন্ধুকে গুলি ভরেন না, ভরার একটা নিয়ম আছে। গুলি ভরে রাখলে কি আপনি মানুষ মেরে ফেলতে পারবেন? তাহলে কী করতে হবে? সেটা করতে হবে, গুলিটি ছাড়তে হবে। তার মানে যে কোনো সিদ্ধান্ত একটা হবে, আর সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে একটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, আর হচ্ছে গুলতে পারা। তাহলে দুইটা স্টেজ। এখন অনেকে করে কি এই দুইটা স্টেজ দুইবার করে, আমাদের মতো যারা অফিস ফাঁকি দেয়। এই প্রসেসে আপনি যাই দেন উপরে উঠবে একবার, নিচে নামবে একবার। তো আপনি যদি এইরকম একটা চিঠি দুইবারে উঠান তাহলে দুইবারে উঠবে, দুইবারে নামবে, তাই না? সে কারণে আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তের আউটপুটটাও যদি ভরসা করে দিয়ে দেন তাহলে 1-এর ভিতর 2,
হয়ে গেল। ওই সিদ্ধান্তের সাথে সাথে যে চিঠিটা বাইরে যাবে, মানে আউটপুট তো বললাম, গুলিটা যাবে, ওই গুলিটার একটা খসড়া দিয়ে দিলে অথরিটি দুটোই একসাথে দেখে ফেলবে। তাইলে হবে কি আপনার কাজটা সব অল্প সময় শেষ হয়ে গেল। নাহলে অনুমোদন হলো, আবার ড্রাফট পাঠাতে হবে, ড্রাফট আবার উপর থেকে দেখবে যে হ্যাঁ যা তো অনুমোদন করা হলো, তার মানে আমার দুইবার ওঠানামা করবো না, তাহলে আমাদের মানুষের আমরা খেদমত করতে পারবো না। মানুষকে এই যে যেটা বলে লাল ফিতার দৌড়াতো, এটা ওইটাকে ডিল করে। তাহলে আপনি সেকেন্ড টাইম ওটা দিলে আবার ফোনটা উঠবে, আবার নামবেন, তাহলে টাইম কনজিউমিং ম্যাটার। সেজন্য আমি কী করবো, সিদ্ধান্তটা নেওয়ার পাশাপাশি সিদ্ধান্তটা যেটা গুলি বাইরে যাবে সেটার খসড়াটাও তৈরি করে দিই। তাই অনুমোদন হলে দুটো একসাথে হয়ে গেল, তখন আপনি গুলিটা ছাড়িয়ে দিতে পারবেন মানুষের হওয়াটা। তাহলে এটা কী করে সরকারি পরিচয় কী লিখবে, সরকারি ও আচ্ছা, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ইউ হ্যাভ টু গিভ জাস্টিফিকেশন। আমি দেখেন আমি কিন্তু এগুলোতে যাচ্ছি না, ইউ হ্যাভ টু গিভ জাস্টিফিকেশন। যে কোনো সিদ্ধান্ত নিতে জাস্টিফিকেশন মানে যে বলবেন যে ও বোবা, ও চোখে দেখতে পায় না, তাই আমি একজনকে দিয়ে ওই চোখে দেখতে পায় না, সেই জন্যই আমার একজন দরকার। মানে আপনার প্রত্যেকটা অ্যাকশনের একটা জাস্টিফিকেশন। তাহলে এখানে জাস্টিফিকেশনটা কি, প্রস্তাব তো দেয়নি, বুঝছে? তাহলে উনি লিখবে তখন, এও কিন্তু লিখছে, কি লিখছে, এই বিবেচ্য পত্র সঙ্গে অবলম্বন করা যেতে পারে। এবার আপনি লিখবেন, আপনার বস কিন্তু এটা লিখে দিচ্ছে, সরি বস বই বলতেছি, যাতে এটা আপনাদের মনে খুব লাগে, যাতে আপনার ডিপেন্ডেন্ট না হন। এটা আমার একটা কম্পিউটার কিন্তু কোনোদিন তাদের ডিপেন্ডেন্ট না হয়। হ্যাঁ, তো তারপরে আপনি কি লিখবেন, নোটার উচ্ছেদ। খেয়াল করেন, এটা কিন্তু দেখে রাখতে পারেন, নোটার উচ্ছেদ একই ও লিখছে না, ওই যে আপনার বস যে এক নম্বর অনুচ্ছেদে লিখছে না, অনুচ্ছেদ 1 ও বিবেচ্য পত্রটি সদয় দেখা দিতে পারে। তার মানে আপনি এখন বলতেছেন আপনার বসকে উপর দিকে বিবেচ্য সদয় দেখা যেতে পারে। তার মানে কি, আপনি সিনিয়রকে লিড করতেছেন, আপনার বস যেটা লিখছে সেটাও আপনি আপনার বসকে বলছেন দেখেন, আর ওই যে বিবেচ্য পত্র ওইটাকেও আবার দেখেন। মানে এটা নিয়মটাই, আপনি দুইটা লিখবেন, লেখার পর লিখবেন, লেখার পর দিবেন। ওই যে সামারিটা আপনার বস যে লিখছিল, ওই সামারিটা আপনার দ্বিতীয়বার লেখার দরকার নেই, আছে ওটা আছে, এবং আপনি দেখার জন্য বলে দিবেন, তারপরে লিখবেন। এখন অনুমোদন দিবেন, আপনার বস লিখছে তার 3 বছর অভিজ্ঞতা হয়েছে, তার মানে সে পাইতে পারে, তার মানে আপনাকে পজিটিভ জায়গায় লিখতে হবে। তখন আপনি কী করবেন, পজিটিভ জায়গা তাকে দেওয়া যায় এটা বলা হবে, তাইলে কী করবেন, আমি বললাম জাস্টিফিকেশনটা কি, অর্থ মন্ত্রণালয় স্মারকের মাধ্যমে এই বলা আছে। মানে রেফারেন্স আপনাকে, মানে আপনি পড়াশোনা করতে হবে দিন, মানে আপনি তরুণ বড় বলছি না, এই রিলেটেড সব আইন কানুন পড়া আপনাকে প্রস্তাব দিতে হবে। তাহলে আপনি পড়ে কী লিখবেন, অর্থ মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটা সার্কুলার ছিল, ওই সার্কুলারের প্রথম করতে হয় সার্কুলারের তারিখ, বলবেন অর্থ মন্ত্রণালয়ের গত এত তারিখের এত নম্বর স্মারকের মাধ্যমে এই সংক্রান্ত একটি নির্দেশনা রয়েছে, তৎপ্রেক্ষিতে আবেদনকারী ওই বিষয়টি মঞ্জুর করা যেতে পারে। কিন্তু দেখলেন ওই কথাটা কিন্তু বলবেন না, লিখলেন দিলেন না, তাহলে তো আমি তো বিশ্বাস করবো না, আপনি মিথ্যাও লিখতে পারেন। সে কারণে যখন শেষ করবেন ব্রেকেটে দিবেন পত্র পৃষ্ঠা 2। কেন 2? পত্র পৃষ্ঠা 1 তো এটা বিবেচ্য পত্রটা, ওখানেও সিরিয়াল আসবে, এরপরে একের পরে কোনটা আসবে, 2। এই 2-এ কোনটা দিবেন, ওই যে অর্থ মন্ত্রণালয়ের যে সার্কুলারটা, ওইটা আপনি অনলাইন থেকে ওই থেকে অর্থ মন্ত্রণালয় থেকে বের করে প্রিন্ট করে ওইটার এই কোনায়, এই যে পত্রাংশের এই কোনায় দিতে হয়, তো এটাও শিখাই দেবে, পত্রাংশের এই কোনায় দিতে এই কোনায় নাম্বারগুলো, 1 নাম্বারটা কোনটা, আবেদনেরটা, বিবেচ্য পত্রটা, তাই না, এইভাবে এরকম হবে কোনায়। এরপরে এখন যে অর্থ মন্ত্রণালয়টা দিলেন, অর্থ মন্ত্রণালয় যে ফুটা করবেন,
একের পরে 2 আসবে, এটা নিচ থেকে উপরের দিকে আসবে 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে প্রথমটা ছিল 1, এর পরেরটা আপনার 2, ওইটা কি করবেন ওই কোণায় 2 লিখবেন। এই 2 এই যে 2 লিখলেন আর এর নিচে রেফারেন্স দিয়ে দিলেন না পত্রপৃষ্ঠা 2, তার মানে কি প্যান্ট টানলে শার্ট আসবে। আপনি এখানে বলতেছেন যে আমার লাগবে কি অর্থ মন্ত্রণালয় অটোনমাস সার্কুলারে এটা বলা আছে, তাহলে সার্কুলার আপনাকে দিয়ে দিতে হবে, কারণ আপনি তো ফ্ল্যাট কোনো কথা বলতে পারবেন। ইউ হ্যাভ টু জাস্টিফাই উইথ রেলিভেন্ট ডকুমেন্টস। কী করলেন আপনি বললেন অর্থ মন্ত্রণালয়, তখন অর্থ মন্ত্রণালয় ওইটা ওয়েবসাইট থেকে ওটা বের করে কপি করে ওইটা পৃষ্ঠা 2 নম্বর দিয়ে দেবেন। তাহলে কি শার্ট দিয়ে কাটলে আপনি করেন আপনার এখানে শিক্ষক আসছে, আপনার ক্লাস নেই ভেরি আনফেয়ার, ভেরি আনফেয়ার। হ্যালো, হ্যাঁ মাইক্রোবাস ইয়ার সাথে কথা বলতে একই কথা বলে ইয়ার সাথে সবাইকে বলে দিচ্ছে। আপনারা কি এ পর্যন্ত বুঝেছেন? এই পর্যন্ত বুঝেছেন? তার মানে এই 2 নম্বরটা যখন আমরা দেখলাম পত্রপৃষ্ঠা 2, তার মানে আমি জাস্টিফাই করলাম আমার প্রস্তাব, আমার প্রস্তাবের পক্ষে অর্থ মন্ত্রণালয় সার্কুলার দিয়ে দিলেন। দিয়ে করবেন কি দিয়ে দিলেন না, আপনি কিন্তু কেটে 2 দিয়ে লিখলেন, 2 লিখলেন না, উপপরিচালক দেখলো যে আপনি তো আইন কানুন দিয়েই লিখছেন। উপপরিচালক যদি অ্যাগ্রি করে তিনি কাটবে না, অ্যাগ্রি করলে কাটা হবে না। পরিচালক সই মানে সই মানে কাকে ডান দিকে পরিচালককে মারবে, পরিচালক কি করলো সই মানে মহাপরিচালকের, মহাপরিচালক একই করে সই করলো, শেষ হলো একটা প্রক্রিয়া, তাই না? ডান দিকে শেষ হলো না। এখন গুলিটা মারবেন করতে গিয়ে ওই যে আমরা তখন লিখছি না অনুমোদন করা যায়, আমি ওই ইচ্ছা করে এটা দেখানোর জন্য করি, অনুমোদন করা যায় লেখার পরে দাঁড়িয়ে দেবেন, অনুমোদন করা যায়। আপনি তো আইন কোড করছেন, সাথে এটা দেবেন উপযুক্ত সিদ্ধান্তের ক্ষেত্রে একটি খসড়া উপস্থাপন করা হবে, সদয় অনুমোদিত হলে জারি করা যায়। উপযুক্ত প্রস্তাবের প্রেক্ষিতে একটি খসড়া, ওই একই সাথে উপযুক্ত প্রস্তাবের প্রেক্ষিতে একটি খসড়া উপস্থাপন করা হলো, সদয় অনুমোদন হলে জারি করা যায়। তার মানে আপনি ড্রাফটটাও দিয়ে দেবেন, গুলিটাও দিয়ে দেবেন। তাহলে দুটো হলো, একটা সিদ্ধান্ত আর যেটা গুলি বাইরে হবে সেটা। এইখানে যখন বাইরে যাবে সবাই অ্যাগ্রি করলো, ডিজি এখানে সই করে দিল, ডান দিকে ডিজি সই করে দিল, সই করে এখন নিচের দিকে আসতে হবে। গুলিটা মারবে কিন্তু আপনি, গুলি মারবেন কিন্তু আপনি, তাহলে আপনার পর্যন্ত আবার আনতে হবে। ওই যে বললাম উঠা নামা, তাহলে ডিজি মার্ক করবে কোন দিকে, ডিজি এখানে সই করলো না, মার্ক করবে এখানে, সই করে মার্ক করবে পরিচালক, তারপরে বাম দিকে পরিচালক কি করলো, বাম দিকে পরিচালক মার্ক করলো কাকে, সব বাম দিকে, সহকারী পরিচালক, সহকারী পরিচালকের বসকে মার্ক করবে, এওকে মার্ক করবে। এও এখন কি করবে, এও এখন রাজা, চিঠি কিন্তু রেডি, এও চিঠিটা রেডি করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে আপনাদের কাছ থেকে, আপনারা কিন্তু পাওয়ারফুল, আপনারা কিন্তু প্রেসিডেন্টের পাওয়ার এক্সারসাইজ করতে পারেন। সুতরাং আপনার অনুমোদন হইলে আপনি কিন্তু নির্দেশ করবেন যে চিঠি ইস্যু করতে হবে, সেই চিঠিটা নর্মালি ইস্যু করে কিন্তু আপনাদের নেক্সট লেভেল অফিসার, অনুমোদন কিন্তু পুরোটা হয়েছে। তখন আপনাকে শার্ট করবে কি ওই ড্রাফটটা ফাইনাল ইয়ে দিয়ে আপনার কাছে নিয়ে আসবে, আপনি সই করলেন, এও শার্ট জারি করে লাল কালি দিয়ে লিখে দিবে
জারি নাম্বার একটা প্রসেস শেষ হলো। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো সবাই যখন অ্যাগ্রি করবে, সবাই অ্যাগ্রি করবে, বসটা তো অনেকে আছে তাহলে সে বুঝে নেবে, তাহলে কি হবে? এটা হলো অ্যাগ্রি করলে এই সিস্টেম, অ্যাগ্রি না করলে আপনি কি করবেন সেটা দেখা যাচ্ছে। আপনি বুঝতে অসুবিধা হচ্ছে? দেখেন মানে দুয়ে আপনার বললাম না, দুয়ে এটাকে সহকারী পরিচালক সে উপপরিচালকের নাম, ঠিক আছে? 2 নম্বর হয়ে গেল উপপরিচালক, মানে করবো ও বেশি বুঝে না, এটি বেশি বুঝে, এটি কথা শুনুন না। উপপরিচালক 3 নম্বর দিয়ে লিখলো উপস্থাপিত খসড়া, উপস্থাপিত খসড়া আংশিক সংশোধন করা হয়েছে। একটু বাধ্যবাড়ি করতে হয় না, মানে বস কিসে আংশিক সংশোধন করা হবে, জারি করুন। এখানে উপপরিচালক সিগনেচার মানে কাকে মার করলো? পরিচয়। পরিচালক বললো এটা তো ঠিকই লিখছিল, ওখানে আবার উল্টা লেখে পরিচালক কাটলো দিয়ে লিখলো সহকারী পরিচালক কর্তৃক উপস্থাপিত খসড়াটি নির্ধারণ সঠিক রেখে জারি করে, অথবা 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 ওনার অথরিটি আছে, অথবা উনি লিখলো যে আংশিক সংশোধিত খসড়াটি আরো সংশোধন করা হবে। হ্যাঁ, করে উনি সই মেলা মহাপরিচালকের মাধ্যমে, মহাপরিচালক দেখতে হবে মানে মারামারি দিকে রেডি করতেছে। মহাপরিচালক করলো কি দেখলো এইটা করা হলো, জারি করে উনি স্পেসিফিক করে জারি করে, কারো কথা শুনবে না, জারি করে, তখন এটাই জারি করে। আর অথবা মহাপরিচালক পরিচালকের কেউ করতে পারে, অথবা মহাপরিচালক মনে করলো সহকারী পরিচালকের উপস্থাপিত ঠিক করে, তারপরে একসাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে আপনি মেনটাই। আমি আপনাদের একটা ভালো কথা বলি, সিটি সার্ভিস সেটা শিখে না, এগুলি জানেন সব তো এগুলোর আন্ডারে চলে যায়। একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আপনাদের এন্ট্রি বললেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসার কিন্তু সাংঘাতিক পাওয়া, বিকজ তাকে সচিবালয় নির্দেশ দিচ্ছে যে আপনি দুটো কাজ করবেন, সংশ্লিষ্ট বিষয় আপনার প্রস্তাবনা উপস্থাপন করবেন। প্রস্তাবনা কিন্তু নিজে দেয়, ডেস্ক অফিসার হবে, তবে ডেস্ক অফিসার থেকে এই সংক্রান্ত আইনকানুন সব দেখে কেউ জাস্টিফাই করতে হবে, তাকে উপস্থাপন করবে, এই জন্য তার 3 ঘন্টা এই জন্য। আর সেকেন্ড জনে 48 ঘন্টা, কারণ সেকেন্ড জন আপনার উপস্থাপিত কাগজপত্রগুলো সেকেন্ড জন আরও ভেরিফাই করে দেখে উপস্থাপন করে, সেটা 48 জন। আর ডিগ্রি বা সচিবের কাছে গেলে ওর তো সময় নেই, উনি ওই সামারিটা বইটা উনি দিচ্ছেন এক কথা করে, তার তো সময় লাগে না। এবার আমি তো ধরেন ফাইল ডিসপোজাল দিই, কোনোটা 3 মিনিটের বেশি লাগে না। আমার কাছে কোনো ফাইল নেই, একটা ফাইল একদিনে 135টা ফাইল ডিসপোজাল করেছে, মাত্র 135টা। এবার আমি মনে করি এটা সাথে মানুষের স্বার্থ সমস্যা, আমার খাওয়াটা হাওয়া ভালো, আমি রাখিয়ে দিতে পারি, কালকে কোনো কিছু বলি, আমি ওই সাথে সাথে অফিসে যাই আমি 8টা বাজে, 9টা থেকে অফিস, প্রথম 1 ঘন্টা সব ডিসপোজ করে, তারপরে পলিসি নেবেন, পরে যখন অফিসার যখন আসে তারপর আমি কাজ শুরু করি, তার এমনি কাজ সব শেষ এভরিডে, কিন্তু এটা রুটিন আমার একটা এভরিডে। কারণ আমি মনে করি আমার কাজটা তো আমিই প্ল্যান করবো, আমি প্ল্যান করি, আমার এই কাজটা আমাকেই করতে হবে, আজকে না করি কাল করতে হবে, নাহলে আমার আপনার বাসায় গিয়ে করতে হবে। তো আমার মনে হয় সবাই প্রতিদিন ফাইলটা করতে হবে, এটা বুঝছেন? কোনো কোশ্চেন নেই এই সরকার। মতামত যেটা ডিসিশন, এটা কি
আমি দিই না সহকারী পরিচালক প্রথমটা সেটা কি থার্ড ডিসিশন দিবে না, মানে একটা প্রস্তাব ডিসিশন তো দিতে হবে। যে প্রস্তাবটা নাকি থার্ড পেজে হবে না ওই প্রথম পেজের নিচের অংশের মধ্যে শেষ হয়ে যাবে? এই জন্য এগুলো নিয়ে আসি সব। দেখেন কতগুলো ফাইল দিয়ে গেছে না, একটা ফাইল। এটা বুঝছেন কিনা তারপর ডিসেম্বর তো দেখেন। দেখেন তো এটা কি প্যান্ট, এটা কি শার্ট। আচ্ছা ফাইলটা ঠিক হয়, ফাইল ঠিক হয়, কারণ ফাইলের পত্রাংশ প্রত্যেকটা নাম্বারিং থাকবে। কেন নাম্বারিং থাকবে? যদি কেউ ফাইল থেকে কোনো নথি অ্যাড করে দেয়, প্যান্ট টানলে শার্ট আসবে, শার্ট টানলে প্যান্ট আসবে। ওই রেফারেন্স তো আপনার ইয়েতে আছে, নোটাংশে আছে। ওটা যদি না থাকে তার মানে এখান থেকে ফাইলটা গায়েব হয়েছে। তার নোটাংশের যে ডিসিশন সেটা আমরা নতুন করে অপারেট করতে পারবো, সিদ্ধান্ত তো হয়েছে। ফলে আমাদের যেটা হয়, মূল কাগজগুলো আমরা সরাই ফেলবো। যারা ওরা মনে করে আমি ধরা বলবো, যাদের বুদ্ধিমান তারা কিন্তু ধরা বলবো প্যান্ট টানলে শার্ট আসে। আচ্ছা এই যে এটা হলো, এখন ধরেন এই 5 নাম্বারে গিয়ে শেষ হলো, 5 নাম্বারে এখন একই বিষয়ে সুলতানা বেগমের জায়গায় রহিম আলী আবেদন করবে, তাহলে ওই একই ফাইলে তো যাবে। তখন সেটা কি কত নাম্বার হবে? 6 নাম্বার। তখন ওই যে বিবেচ্য পত্রটা এটা খুলে যে আবেদন করছে তার আবেদনের সাথে লাগে। এই জন্য বলছে এটা পিন মারবে, যারটা আপনি আলোচনা করলে তারটা ওখানে লাগে, তাহলে সরাসরি ওখানে চলবে। ক্লিয়ার? এখন পরে একটা আবেদন করে সেটা কি করবেন? সেটা তখন 5-এর পরে কী হবে? 6 দিয়ে বিষয়টা আসবে, আবার সিরিয়ালে আসবে। কিন্তু একটা কথা খেয়াল রাখেন, অনুমোদনের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার কিন্তু একটাই। তখন আপনি কী করুন? যখন বলবেন অর্থ মন্ত্রণালয়ে আছে, তখন কি আবার নতুন করে লাগাবেন? তখন এই পত্র পৃষ্ঠা 2 দিয়ে রাখবেন, ওটা তো ওখানে গাঁথা আছে। কথাটা বুঝছেন? রেফারেন্সটা হচ্ছে পত্র পৃষ্ঠা 2, কারণ ওটা তো আগে আপনি দিয়েছেন। একাধিক পেপার দেওয়ার সুযোগ নেই। যেমন না আমাদের পার্সেন্টেজের মধ্যে বুঝতে তো সমস্যা, বুঝলেন না? হ্যাঁ, ধরেন এটা নোটাংশ হয়েছে, সিরিয়ালে গেছে না, মহাপরিচালক ডিএকে মার্ক করছে। আসলে ডিএকে মার্ক করা নিয়ম, ডিএ মানে একেবারে ডিলিং অ্যাসিস্ট্যান্টের মার্ক করছে। ডিএ মানে ডিলিং অ্যাসিস্ট্যান্ট, মানে আপনাদের বস। আমাদের প্র্যাকটিসটা এমন হয়ে গেছে, ডিজি সরাসরি তার মার্ক করছে। মার্ক করা উচিত, তাকে মার্ক করা উচিত, পরিচালক মার্ক করতে হবে, পরিচালক মার্ক করতে হবে, সরকারি পরিচালক বিভিন্ন আলোচনা তাকে মার্ক করতে হবে। কেউ রেডি করে নিয়ে আসবে, ওই অনুযায়ী স্বাক্ষর করবে কে? তারপরে এটা চলবে। তারপরে ও জারি করবে, যে ব্যাগ নম্বর দেওয়া আছে না, একটা লাল ব্যাগ দেওয়া পারে না, বুঝে নেবে। তারপরে দেখেন এগিয়ে চলে আসছে, নিষিদ্ধ পরিচিত চলে আসছে। হ্যাঁ, তারপর দেখেন এই যে এখানে এত নিচে দেখা যাবে, সবসময় আপনার মার্জিন 4 দিকে থাকবে, এত নিচে আসা যাবে না, এটা খালি রাখতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যখন আপনি কোনো বিষয়ে মার্ক করবেন তাকে, সেই জায়গায় যদি তাকে নিচে চলে গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু লিখতে পারেন, সেই কারণে সাথে আরেকটা নোটাংশ, আরেকটা কাগজ লাগাই দিতে হবে। কারণ উনি যদি কিছু লিখতে চান, জায়গা না পায়, এটা আপনার জন্য অসুবিধা। এখন উনি এখানে আপনি মার্ক করছেন, নিচে তো লিখতে পারবেন না, কারণ সচিবের ভিজিটটা লিখতে হতে পারে, রাইটার তো লিখতে হতে পারে, উপরটা লিখতে হতে পারে। সেই কারণে যদি এখানে চলে আসে, আপনি স্বাক্ষর করে অপর পৃষ্ঠা দুষ্ট করে দিয়ে আরেকটা লাগাই দেবেন, সো দ্যাট তিনি কেটে ওখানে চলে যেতে পারেন। দায়িত্ব কার? যিনি মার্ক করবেন তার। এটা যদি ডাইরেক্টর হয়, ডিজির কাছে ডাইরেক্টর লাগাই দেবেন, ডিজি একটু লাগাবে না। দেখেন এখানে, সরি টু সে, দেখেন এটা নোটাংশ না, নোটাংশ তো পেজ নাম্বার 3, 4 এগুলো কিছু আছে, 7 কেন দেবো? সবগুলো সিকোয়েন্সিয়াল, ওটা মাঝখানে নোটাংশের নাম্বারগুলো লিখতে হয়, পত্র পৃষ্ঠাগুলো লিখতে হবে 1, এরকম খেয়াল করো, 2টা লিখতে হয় মাঝখানে, 3টা 3, আর পত্রাংশ কী লিখতে হয়? এবং এই ফাইল হয় না,
এই ফাইল একেবারেই না। এই ফাইলে দেখেন কোনো সিকোয়েন্সের কোনো পরিবর্তন আনা যাবে না, আইনে নিষেধ। 2 হলে পরেরটা 3 অবশ্যই হইতে হবে। তো দেখেন তো 7 থেকে শুরু করছে, মানে এখানে কিছু একটা ঢুকায় নিয়ে যাবে, হ্যাঁ, এটা কি লিগাল হবে? কোনো মতেই লিগাল হবে না। অর্থাৎ এই যে বাকি দিল, তার মানে ভিতরে কোনো সিদ্ধান্ত ঢুকাইবার, আমি বুঝবো ঢুকাইবার পায় তারা। কারণ আপনি দেখেন 11 নম্বর সিরিয়াল চলে আসছে 4 দিন পরে, তার 5 সিগনেচার, ওখানে কিছু লিখে দেবে, ভেরি সেন্সিটিভ এই জায়গাগুলো। আচ্ছা, তারপর দেখেন এই যে উনি প্রস্তাব পুনঃ অনুমোদিত ফাইলে কেউ কোনো কোনো অফিসার লেখে, আমরা দেখছি কোনো কোনো অফিসার আলাপ করুন, এটা গর্দব লেভেল অফিসার, আমার দৃষ্টিতে গর্দব লেভেল। প্রত্যেকটা অফিসারের নিজস্ব মেধা শক্তি দিয়ে আলাপ করুন, মানে কি এটা ফাইলটাকে দিলে আলাপ করুন হলো গর্দব অফিসার, সিদ্ধান্ত দিবে যে এটা না হলে ঠিক আছে, এই যদি না হয় তো ডাক দেবে, বলবে যে কেন এটা ডিসপ্লে করবে, আলাপ করুন তার সাথে গল্প করার জন্য তো ফাইল ফাইল হচ্ছে দেখবে চলে যাবে। তাহলে এটা কি ঠিক আছে ফাইল? হ্যাঁ ঠিক আছে। আবার দেখুন 3 নম্বর পেজ এসেছে, ভয়াবহ করে ভাই, ভয়াবহ, তাই না? এটা বলতে আবার ঠিক আছে, তাহলে এটা ঠিক না। আচ্ছা, এটা দেখেন মোটাংশ পত্রাংশ, পত্রাংশ নাম্বার আছে, পত্রাংশের প্রত্যেকটা পিছন থেকে শুরু হবে, প্রথমটা 1, তারপর 2, এখানে 1 তাহলে ফাইলটা দুঃখজনক হলো শুরু। ফাইল ঠিক আছে, ফাইল ঠিক আছে, ফাইল ঠিক নাই, ফাইল ঠিক নাই। যে ফাইল ঠিক আছে ওইটা অবশ্যই দিয়ে গেছে, এইটা ফাইল ঠিক নাই, একটা দেখলাম এটা নেই। চিঠিটা আপনাদেরকে দেখাতে পারছি না, এখনই দেখাতে পারবেন একটা চিঠি, আপনাদের চিঠিটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কেটে দেখে নিচ্ছি, এমনি তো মোটামুটি ঠিক আছে। যাই আমি এটা আপনি বুঝতে পারছি, আমি একটু চলে যাই পরেরটা। এই নোটাংশে কারো কোনো প্রশ্ন আছে? আমি আর আসল চিঠিটা দেখে দিই, আমি বিভিন্ন চিঠির মধ্যে দরকার নেই, এটা কোনো সময় লাগে, হাতে কলমে শিখতে একটু টাইম লাগে। আচ্ছা, আমার পরেরটা দিয়ে দেবেন, কি আসছে? এই ট্যাম্পলেটটা আপনারা রেখে দেবেন সারা জীবন, সারা জীবন রেখে চাকরি করেন। এটা আপনাদের জন্য কষ্ট করে আমি ট্যাম্পলেট করেছি, ট্যাম্পলেট আমি দেখাবো, যাতে এই স্ট্রাকচারের মধ্যে আপনি তথ্যগুলো বসাবেন। একটা দুটো করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, আপনার অত লাগবে না। এটা আমি সবগুলো চিঠি দিয়ে ট্যাম্পলেট করে দিয়েছি, আমি জানি আমার টাইম কম পাবো, সব এটা শুধু একটা চিঠি দেখা দিলে আপনাদের হয়ে যাবে। আমরা এই যে এতগুলো চিঠি আছে পত্র, এর মধ্যে কোন পত্রটা আমরা দেখবো? আমি বলছি আমার দরকার হবে না সরকারি পত্র, সরকারি পত্রের ট্যাম্পলেটটাও এটা কিন্তু চলিত ভাষায় লিখবে, আমি সাধু ভাষায় লিখে দিয়েছি। টিকা নিচে কি লেখা আছে? সরকারি পত্রে বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠান বরাবর লিখিত পত্রের ক্ষেত্রে সম্ভাষণে প্রিয় মহোদয় বলে লিখতে হবে। ফলে আপনাকে এটা একটা কমপ্লিট আপনাকে স্কেলিটন তৈরি করে দিয়েছি, সো দ্যাট আপনাদের যাতে অসুবিধা না হয়। অফিস সব এইটা একটু খেয়াল রাখেন, এটা আমরা করবো সাধারণত অধস্তন অফিস থেকে নিচের দিকে অফিসে যদি আপনার কাউকে পাঠান, আবার উপরে পাঠালেও এই ফরম্যাটটা আপনি করতে পারেন। এখানে একটা কথা মনে রাখেন, এখানে সম্ভাষণ থাকে না, এটা নাম বাচ্চা থাকে, মানে বলা হলো, মানে নিজে না। আর মঞ্জুরি বা সরকারি পত্র আমি জানাইতেছি, মানে ফার্স্ট পার্সন। এই চিঠিটা আমরা এখন দেখবো যে কোনটা কীভাবে করবো। অফিস স্মারকে দেখেন নাম পুরুষের ভাষ্য বললাম না, এই স্ট্রাকচার একটা জিনিস আপনি দেখাই দিন। টাইম কম তো,
প্লিজ একটু মনোযোগ দিন, এটা এই চিঠিটা দেখেন শুধু। এই চিঠিতে আপনাকে এই 95% কোনো একটা বিষয় দেখেন, বলেছে দেখেন অফিস স্মারকের নমুনা, এইটার থেকে দেখেন অফিস স্মারক নাম্বার, অর্থাৎ যে কোনো চিঠিতে একটা স্মারক নাম্বার পড়বে, একটা তারিখ পড়বে। স্মারক নাম্বার এখানে তারিখ, বিষয়বস্তুটা স্মারক তারিখ বিষয় সূত্র, স্মারক তারিখ বিষয় সূত্র, স্মারক তারিখ বিষয় সূত্র, স্মারক তারিখ বিষয় সূত্র যদি থাকে, অনেক সময় সূত্র থাকে। এটা কিন্তু আপনার টার্গেট হচ্ছে কোনো চিঠি দেখলে প্রথমে করতে হবে স্মারক তারিখ বিষয় সূত্র, আর কোনো সম্ভাষণ নেই, প্রিয় মহোদয় মহোদয় কিছু না, এটা তৃতীয় বাক্যে পাচ্ছি করতে হবে। এখন কি করবেন, ওই চিঠিটা যে চিঠিটা আপনি পাচ্ছেন সেই চিঠিটার বিষয়বস্তুটা প্রথম প্যারা দিতে হবে। প্রথম প্যারা এই বিষয়বস্তুটা যেটাই প্রথম প্যারা, এই যে লিখতে হয়, 1 নম্বরটা কিন্তু আমি লিখি পত্রের বিষয়বস্তু, 1 নম্বরটা আপনি পত্রের বিষয়বস্তুটা লিখলেন। 2 নম্বরে এই কাজটি আপনাকে এটা প্রথমে এই পত্রের বিষয়বস্তু লিখলে, লিখে আপনি এই কী চাচ্ছেন, তাদেরকে কি জানাতে চাচ্ছেন সেটা আপনি দ্বিতীয়টাতে প্যারাতে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আপনি ডান দিকে কোনায় আপনার 14 গোষ্ঠীর সব কিছু লিখতে হবে, অর্থাৎ 14 গোষ্ঠী ইচ্ছা করে বলে আপনাদের ভুলে না যান। আপনার নাম, পদবি, আইডি নাম্বার, ইমেল নাম্বার, ফ্যাক্স নাম্বার সব এখানে, স্বাক্ষর, নাম, পরিচিতি, পরিচিতি নাম্বার আছে, তোমাদের নাম নোট, আমার সাথে আবার যোগ হবে, কি যোগ হবে, মেইল নাম্বার এবং এইটা আপনার যোগ হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা জায়গায় ভুল শুধু আমরা সবাই করি, সেটা হচ্ছে যখন চিঠিটা আমরা পাঠক প্রয়োগের সিস্টেম করার কারণে আমরা যখন এটা কিন্তু ভুল দিয়েছি, এটার মধ্যে এই জায়গাটা স্বাক্ষর নাম, এটা তো আমরা দেখলাম ডান দিকে যিনি চিঠি প্রেরণ করছেন না আপনি করছেন। এখন এখানে দেখেন কাকে করছি কিছু লেখা আছে, এখানে কাকে করছি সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া তথ্য যখন শেষ হবে, খেয়াল করবেন এখানে তথ্য শেষ না, ফোন ঠিক তার 1 স্টেপ নিচে ওই কোণে যাবে, তার মানে এখানে আপনার শেষ হবে ফোন নাম্বার সব, তার যাকে পাঠাবেন তাকে এই জায়গায় তার নাম, পদ, তার পদবি, শুধু নাম না তার পদবি, যাকে পাঠাবেন। এবং তার মানে কি চিঠি স্বাক্ষর হবে আপনার এখানে, যেখানে আপনার ফোন নাম্বার শেষ হবে তার 1 স্টেপ নিচে, এখানে আপনি যাকে পাঠাবেন তাকে। বুঝতে পারছেন না? বুঝলেন না? বুঝতে পারছেন না? চিঠি ডান দিকে আপনি থাকবেন, বাম দিকে যাকে পাঠাবেন সেটা, কিন্তু বাম দিকে নামটা শুরু হবে আপনার শেষের 1 স্টেপ পরে, এটা নিচে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় দুটো সমান সমান হবে, 1 স্টেপ নিচে, তাহলে এখানে বিতরণ কার্যক্রম না হবে না। এটার পরে এই বিতরণের জায়গায় কি আসবে, যাকে পাঠাচ্ছি। এখন বিতরণ কিন্তু আরেকটা থাকবে, সেজন্য এটা আমি দিয়ে রাখছি। বিতরণটা হচ্ছে এই যে চিঠিটা পাঠাই, এই চিঠিটা আপনি মনে করতেছেন যাকে পাঠাই, এই চিঠিটা আপনি আরও অনেকজনকে জানাইতে চান, তখন এই আরেকটা স্মারক নাম্বার দিতে হয়, এই স্বাক্ষর তার নিচে আরেকটা স্মারক নাম্বার দিয়ে স্মারক তারিখ, স্মারক তারিখ দেখেন, যখন আপনি একটা চিঠি দিয়ে দিলেন কিন্তু মনে করেন এই চিঠিটার কপি আমি অন্যজনকে দিয়ে দিই, চিঠিটার মধ্যে কিন্তু একটা কথা থাকবে, তার নিচে আরেকটা জায়গায় আসবে স্মারক তারিখ, আর নিচে লিখবেন অবগতির জন্য অথবা সবে অবগতিতে আনয়নের জন্য, এটা লিখে যাকে যাকে পাঠাবেন 1 2 3 করে লিখলেন, লিখে এই নিচে আবার স্বাক্ষর করবেন কে, যিনি এইটা চিঠি সই করবেন। এখন এই যে সচিব বা অন্য কাউকে কপি দিবেন, আপনার বস মনে করলো যে না তোমার স্বাক্ষরে আমার স্বাক্ষরে আর অন্যকে দেওয়ার দরকার নাই, তুমি তোমার স্বাক্ষরে পাঠায় দাও, এটাও বলতে পারে। তখন কি করবেন, তখন ওই চিঠিটা ওই এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে, তার এক্সট্রা গ্রেড, সেইখানে এই যে আপনি এখানে স্বাক্ষর দিয়ে এগুলো লিখছেন না, এখানে কিচ্ছু না লিখে দেখবেন স্বাক্ষরিত, বুঝছেন? এই জায়গাটা কি থাকবে, এই জায়গাটা কি থাকবে স্বাক্ষরিত, আর এই জায়গায়
অরিজিনালি যে স্বাক্ষর করছে সে না পেলে আপনি করে দিতে পারেন, কারণ আপনি পাওয়ার ডেলিগেশন করা আছে। তো বুঝছেন না বুঝেন না? চিঠিটা তো বুঝছেন। এখন আপনি ডিসিশন নিলেন চিঠিটা আমি 10টা জায়গায় পাঠাবো, 10টা জায়গায় পাঠাবো, মানে আপনার বস চিঠিটা তো বসের স্বাক্ষর 10টা জায়গায় পাঠাবো চিঠিটা, তাহলে এখন 10 কীভাবে পাঠাবো? সেটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে চিঠিটা সম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ থেকে যদি আপনি 10টা জায়গায় পাঠাতেছেন তাহলে নিচে আপনার একই স্বাক্ষর হবে। কিন্তু আপনি মনে করলেন যে না আমি আর পাঠাবো না, আমার পক্ষ থেকে একদম পাঠাবো, তাহলে মূল চিঠিতে তো স্বাক্ষর ছিলই, তাই না? ছিল না? ওই স্বাক্ষর যেহেতু ছিল ওটাকে আপনাকে স্বাক্ষর না নিয়ে লিখে এই কপিগুলোকে দেওয়ার জন্য, আমি আবার বলতেছি মূল কপি না, এই যে যাদেরকে দিতে চান এই কপিগুলোকে দেওয়ার জন্য ওই যে আগে যে চিঠিটা আপনি পাঠিয়ে দিচ্ছেন সেই চিঠিটার যে স্বাক্ষর আছে এই স্বাক্ষরটা নতুন করে এই 5 জনের ক্ষেত্রে দিবেন না, কারণ আপনার বছর অনেক সময় লাগবে আপনার। তাই এইটার ক্ষেত্রে উপরে শুধু স্বাক্ষরিত কথাটা লিখে নিচে আপনি স্বাক্ষর করে দিলে হবে। বুঝছেন? আর বুঝছেন নাকি? অর্থাৎ এখানে যে স্বাক্ষর করেছিল মূল চিঠিটা সেই স্বাক্ষর তো হয়ে গেছে, এই স্বাক্ষরিত লিখে দেওয়া মানে ইট ইজ ইমপ্লয়েড যে সে সই করছে মূল চিঠি। এখন আপনি কপি দিবেন অনেককে, এই কপিটার জন্য এখানে যে স্মারকনামা দিয়ে সদয় অবগতি দেখে ওই যাদের যাদের কপি দিবেন তাদেরকে লিখে এই নিচের যে স্বাক্ষরটা এটা আপনি দিয়ে দেবেন। তার মানে আপনার মূল চিঠিতে যে সই করছিল সে, আবার যদি সে মনে করে এটাও আমি দিব তাহলে আর স্বাক্ষরিত না লেখা এখানেও দিবে এখানেও। ক্লিয়ার? নিচে কপি দেওয়ার ক্ষেত্রে একটা সুযোগ আছে অন্যকে দিয়ে দেয়, সেই কারণে আমি ওই সুযোগ সিস্টেমটা শিখেছি এবং দিস ইজ দ্য লেটার যেটা আপনাদের শিখতে হবে। প্রতিস্থাপনের স্মারক আবার অনেক সময় দেখা যায়, এটাও শেখাই দিই, অনেক সময় দেখা যায় যে আপনি চিঠি করছেন চিঠির মধ্যে ভুল হয়ে গেছে, প্রতিপক্ষ তারা বুঝে গেছে, এটাকে বলে একই নম্বরের তালিকা প্রতিস্থাপন। একই নম্বর ও তারিখে এই চিঠির একটা ভুল হয়ে গেছে, চিঠিটা ঠিক করে পাঠাতে হলে উপরে একটা সবার উপরে চিঠির উপরে চিঠি ব্যাক করে এই যে নমুনা এইখানে দ্রৌপদী বাংলাদেশ সরকারের উপরে একই নম্বর ও তারিখের প্রতিস্থাপন। তার মানে কি জানেন, কোনো স্মারক নম্বর কিন্তু কিছু চেঞ্জ হবে, শুধু স্বাক্ষর যেদিন করবেন ওই স্বাক্ষরের জায়গায় আপনার তারিখটা চেঞ্জ হবে। কারণ একই নম্বর স্মারকের প্রতিস্থাপন মানে যে চিঠি আপনি পাঠিয়েছিলেন ওই চিঠিটাকে রিপ্লেস করবে এই চিঠিটা, কোনো ভিতরে যেগুলো বদলে পাঠালেন, কিন্তু স্মারক নম্বরও চেঞ্জ হবে এবং তারিখও চেঞ্জ হবে না, কিন্তু আপনি যে স্বাক্ষর করবেন এই তারিখটা বদলে লেটেস্ট যেটা করেন এই। ক্লিয়ার? কোনো কোশ্চেন? ইজ দ্য এন্ড অফ সেশন। কোনো কোশ্চেন বলেন? কেউ কিছু বলতে, তার মানে হয় আমি বুঝাতে পারি নাই, অথবা আমার যোগ্যতা নেই বোঝানো, অথবা আপনারা বোঝেন না, যে কোনো একটা কিছু বলেন। আসলে তো অনেক বড় ক্লাস, বলেন। বেসিক অংশটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। এইটা আমরা একজনকে দিয়ে গেলাম পত্রের, এটা আপনারা ডিসপ্লে করে একটা সাথে রেখে এটা আপনাদের জন্য উপকারী হবে। বলেন কিছু বলছেন? আমি আপনাদেরকে কম বকা দিয়েছি, আমার অফিস হলে আপনারা আজকে সুন্দর করে যেতে পারতেন। আমি ডিসিপ্লিন দেখতে পারেন। আর ডাক্তারদের সম্পর্কে সরি টু সে, বিকজ আমার ঘরে ডাক্তার 46 ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, ডাক্তারদের সম্পর্কে একটা খারাপ কিছু ছিল, ডাক্তারদের সম্পর্কে কমন হচ্ছে তারা হাসপাতালে দেখতে যায়। আর আমি নিজে প্রমাণ পাচ্ছি, সব হাসপাতাল গেছি, ডাক্তাররা ঠিক মতো অফিস করে না, কোনো ট্রেনিং দিলে টাইম মতো যায় না, এটা কমন একটা সম্পর্কে আমি রাজশাহী ডিভিশনে নির্দিষ্ট প্রভিশন পিরিয়ড আছে, তো এই প্রভিশন 6 মাস, 1 বছর, 2 বছরও থাকে কোনো কোনো অফিসে। তাহলে সরকারি অফিসেও আছে, যেমন বিদ্যুতে আমি জানি শিক্ষানবিশ আছে 2 বছর পর্যন্ত নিয়োগ দেয়। সাধারণত কাউকে সরকারি অফিসে তো ইয়ে করে না, আর বেসরকারি হলে নিয়োগ দেয় না। বেসরকারি দেখেন ওই টাইমটাতে ওই অফিসের থেকে ওই অফিসের কার্যক্রম এবং একজন গাইডও থাকে তাকে শেখানোর জন্য, যা যা কার্যক্রম শিখে যদি মনোমতো সে স্কিল নলেজ অর্জন করতে পারে অফিস চালানোর মতো, তাহলে সে
তাকে নিয়োগ দেওয়া হয়। আর পদ পরিবর্তন কি বা পদ আবর্তন বা পদ পরিবর্তন, কাউকে কারো প্রমোশন হবে বা এমনিতেও অফিসে বিভিন্ন ডেস্কে বিভিন্ন এক এক বিভাগে এক এক রকম কাজ, তাই না? যেমন ধরেন রিপোর্টেরই যদি হয়, কেউ যদি ধরেন ডিরেক্টর হবে, ভবিষ্যতে ডিরেক্টর ট্রেনিং হইতে পারে বা ডিরেক্টর অ্যাডমিন হইতে পারে, ডিরেক্টর রিসার্চ হইতে পারে, তাহলে যে যারা ট্রেনিং এ কাজ করে শুধু ট্রেনিং এর কাজ জানে না, রিসার্চের আর অ্যাডমিনের কাজ তো ভালো জানে না, তাহলে তাদেরকে যদি কিছুদিন রিসার্চে কাজ করতে দেওয়া হয়, অ্যাডমিনে কাজ করতে দেওয়া হয়, যেমন মন্ত্রণালয়ের অ্যাডমিন ক্যাডার যারা আছে তারা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে দেয়, কারণ যেখানে পোস্টিং হয় ওইখানে যাতে কাজ করতে পারে। এইটা তারপরে ইন্টার্নশিপ বা প্রফেশনাল ইন্টার্নশিপ তো আপনাদের চেয়ে ভালো কেউ জানে না, আপনারা ভালো জানেন। আপনারা তো ইন্টার্নশিপ পাঠ্য তাত্ত্বিক বিষয় পড়ার পরে এইটা প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করার জন্য যেটা ওইটা হলো ইন্টার্নশিপ। এটা কিন্তু মেডিকেল ছাড়াও এখন বেসরকারি ইউনিভার্সিটিতে এগুলি খুব বাধ্যতামূলক, যেমন যারা বিবিএ পড়ে, যারা সিএসসি পড়ে, ওদেরকে সবাইকেই দেয়, হ্যাঁ মোটামুটি। তারপরে কোচিং হলো কাজের মধ্যেই যে একজন কয়েকজনকে একজন গাইডের, একজন মডারেটর আন্ডারে দিয়ে দেয়, সে তাদেরকে দেখাশোনা করে, তাদের যখন যেটা ভুল হয় ঠিক করে দেয়, মানে একটা নির্দিষ্ট সময়। তারপরে হলো পর্যবেক্ষণ হলো যে কাজ করতে দেওয়া হয়, কাজগুলি বুঝাইয়ে দিয়ে, তারপরে তার একজন ঊর্ধ্বতন থাকে যিনি তাকে পর্যবেক্ষণ করে যে কোনখানে ভুল হলো, কোনখানে শুদ্ধ হলো, কাজটাকে যেখানে পারে না সেখানে তাকে শুধরাই দেয়, এইভাবে শেখায়। তাহলে কাজের মাধ্যমে আমরা এই পদ্ধতিতে ট্রেনিং দিতে পারি। আমরা কিন্তু এখানে আমি নিজে একটা ট্রেনিং করছিলাম লজিস্টিক ম্যানেজমেন্টের উপর, ওইখানে ওই ট্রেনিংটার একটা পার্টি ছিল যারা কাজ করে লজিস্টিক্স নিয়ে ফ্যামিলি প্ল্যানিং এ, ওখানে আমরা গিয়ে দেখাই দিয়ে আসছি, ওদের কাজ দেখছি, ওরা যে ফর্মগুলি ফিল আপ করে যেই জায়গায় ভুল ওই জায়গায় আমরা শিখাই দিয়ে আসছি। এরকম কাজের মাধ্যমে এটা কিন্তু অনেক ভালো। এবং এটা হয় মনিটরিং সুপারভিশনের মাধ্যমে। নিপোর্টে আগে ছিল এমটিটি, একটা টিম ছিল এমটিটি, মোবাইল ট্রেনিং টিম। আমরা যখন জয়েন করেছি ইনস্ট্রাক্টর হিসাবে, সিনিয়র ইনস্ট্রাক্টরদের সাথে আমরা টিমে যাইতাম ফিল্ডে, আপনাদের আরটিসি আরপিটিআই, তো যেখানে ক্লাস নেয় আমরা ক্লাস অবজার্ভ করতাম, যেখানে ভুল ভ্রান্তি হয় সেগুলির সাথে সাথে শুধরে দিতাম, বা পার্টিসিপেন্টদের সামনে হয়তো কিছু বলতাম না, পরে আপনাদেরকে আলাদা করে বলতাম যে এইভাবে এই সেশনটা এইভাবে হলে আরেকটু ভালো হইতো। এবং অফিসের অন্যান্য কাজও আমরা ওইখানে বিকালে বসে ওইখানে যেগুলি সলভ করা যায় ওইখানে সলভ করে দিয়ে আসতাম, এবং বাকিটা যেখানে যেগুলি হেড অফিস থেকে করা যাবে, সলভ করা লাগবে, হেড অফিসে আমরা নিয়ে আসতাম, এখানে রিপোর্ট দিতাম, পর্যায়ক্রমে সব ইনস্টিটিউটের এগুলি সলভ করতে। এটাও এখনো আমরা 2 জন করে একটা পেয়ার গ্রুপে, ইদানিং আমাদের এই ডিরেক্টর স্যার করছে, আমরা সুপারভিশনে যাই, আমরা চেষ্টা করি। যেমন আরটিসিতে যারা আছেন এফডব্লিউএ বেসিক ট্রেনিং এর ফোকাল পারসন আমি, অনেক চেঞ্জ হয়েছে, অনেক আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে এফডব্লিউএ বেসিক ট্রেনিংটা। আপনারা ওখানে গেলে বুঝবেন, এবং আমার সাথে দেখাও হয়ে যেতে পারে যদি আমি যাই। তো সবাই যায়, সবাই ওইগুলি সুপারভাইজ করে আসে, ট্রেনিং এর কি আরেকটু উন্নয়ন করার জন্য কি করা দরকার এটা। তো আচ্ছা, প্রশিক্ষণ পদ্ধতি এখানে ভুল করছে, টাইপ করছে। তো আচ্ছা, অফ দা জব ট্রেনিং গুলি কি? তাহলে অফ দা জব ট্রেনিং হলো আপনার ইনস্টিটিউটের বাইরে প্রাতিষ্ঠানিকভাবে অন্য জায়গায় বিষয়ভিত্তিক যে ট্রেনিং গুলি নেন, এগুলি হচ্ছে অফ দা জব ট্রেনিং। যেমন এখন আপনারা যে ট্রেনিং এ, আপনারা তো কাজে জয়েনই করেন নাই, আপনাদের কাজের জায়গা আলাদা, কাজের জায়গা থেকে আপনারা যে আসছেন এটা অফ দা জব ট্রেনিং। হ্যাঁ, তো এই যে আপনাদের ট্রেনিং কি, এটা ওরিয়েন্টেশন, একটা ধারণা, আপনাদের ওরিয়েন্টেশন আর ট্রেনিং এর মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে অফ দা জব ট্রেনিং এর প্রশিক্ষণ পদ্ধতিগুলি কি যে টাইপ করছে আমি খেয়াল করি নাই। যে প্রশিক্ষণ পদ্ধতি হলো বক্তৃতা। প্রথমে যদি আমাদের বক্তৃতা এই 3 নাম্বার থেকে আপনি দেখেন, ও সিরিয়াল এগুলির সাথে করে ফেলছে, যাতে টাইপ করতে দিয়েছিলাম। তাহলে বক্তৃতা একটা নিয়ম আছে, এরকম যদি বদলি জনিত বা ফার্স্ট জয়েনিং এ যদি আপনাদের চিঠিতে লেখা থাকে, তাহলে আপনারা হচ্ছে টিএ দিয়ে দেবেন, যেটাকে দৈনিক মজার বিষয় যে 14/7/2022 আমাদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছিল 18 সালে, জাস্ট আমাদের 4 দিন আগে এটা জারি হয়।
ক্লাস 1 অফিসার, ক্লাস 1 কেন, যে কোনো গ্রেডের কর্মচারী 2015 পে স্কেল অনুযায়ী যে কোনো কর্মচারী সরকারি কাজে তার নির্ধারিত স্টেশনের বাইরে যদি যায় অথবা বদলি যদি হয় অথবা প্রথম নিয়োগে যদি যায় তাহলে তারা একটা ভাতা পায়। সে 8 কিলোমিটারের বাইরে যেহেতু যাচ্ছে এটাকে বলে দৈনিক ভাতা, আর তার আসা যাওয়ার যে খরচ এটাকে বলে মন। এই দৈনিক ভাতা এবং মন ভাতা সকল অফিসার এবং কর্মচারীরা প্রাপ্য। আমি যেহেতু আরেকজন স্যারের ক্লাস আছে আমি বেশি ডিটেইলস নিলাম, শুধু একটা কথা বলি, সরকারি কর্মচারীদের 4টা গ্রেড করা, ক্যাটাগরি 1 থেকে 4। আমরা কোন ক্যাটাগরির মধ্যে? ক্যাটাগরি 2। আমাদের এইটাই মনে রাখবেন। এইবার আসে ক্যাটাগরি 2টা মাথায় রাখবেন কিন্তু দৈনিক ভাতা। দৈনিক ভাতার জন্য ক্যাটাগরিকে আবার সাব ক্যাটাগরি ভাগ করা হয়েছে। সাব ক্যাটাগরি 2 এর মধ্যে আপনারা 2 এর 2 8 থেকে 10 আপনাদের জন্য কত? 175। এটা আগে 700 টাকা ছিল, আমি যখন জয়েন করি তখন 700। আর ব্যয়বহুল স্থানটা মাথায় রাখবেন। ব্যয়বহুল স্থানে যদি কেউ ভ্রমণ করে, ব্যয়বহুল স্থান বলতে সকল বিভাগীয় শহর, 8টা বিভাগ 8টা বিভাগীয় শহর প্লাস নারায়ণগঞ্জ, কক্সবাজার, গাজীপুর এবং সাভার, 4টা জায়গায় যদি ভ্রমণ করা হয়, আমাদের যদি কোনো সেন্টার থাকে বা এখানে যদি কোনো কাজে আপনাদের পাঠানো হয় তাহলে এই হারের এক্সট্রা 30% পাওয়া। তাহলে ওই 875 এর 30% যা আসে ওটা অ্যাড হবে। এটা হলো মেইন কথা। এবার আসেন সেকেন্ড কথা, এটা হচ্ছে ভ্রমণ ভাতা। এটা আপনার ট্রান্সপোর্টের উপর নির্ভর। আগে অনেক রকম ছিল, সড়ক পথে, রেল পথে, বিমান, এখন এত ঝামেলা নেই, এখন একটাই ক্যাটাগরি 1 যারা বিমান এন্টাইটেল গ্রেড 5 এন্ড অ্যাবভ, এরা হচ্ছে বিমান এন্টাইটেল। তারা যদি বিমানে যায় উইথ সাবমিশন অফ বোর্ডিং পাস, আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি বিমানে গেছেন, তাহলে 30 টাকা প্রতি কিলোমিটার হারে পাবে 1 2 এ। এবার হচ্ছে বিমান ব্যতীত যদি আপনি যান, আপনি যেভাবেই যান না 18। আমি জানি বিমানের যাওয়া আসা ওটা ওই এখন আরো মজার বিষয় হচ্ছে আগে হিসাব করতে হতো। আমরা হিসাব করতাম অথবা করণীতি হিসাব করে, এখন এত ঝামেলার দরকার নেই। আইবাসে সিস্টেম আছে বেতন নির্ধারিত করা। আপনি শুধু তারিখ দিবেন, সময় দিবেন, কোথায় থেকে কয়টার সময় গেছেন, কি করছেন দিবেন, ও নিজেই ক্যালকুলেট, আপনার তো আগে থেকে গ্রেড টেড সব দেওয়া আছে ওর কাছে, আপনারা দিবেন, ও নিজেই বের করে দিবেন আপনি এত টাকা, এবং এটা চেঞ্জ করার কোনো সুযোগই নাই। আপনি যে ঘুষ দিয়া বাড়াই দিবেন বা আপনাকে আপনার সিনিয়র অফিসার কমাই দিল, এই সুযোগ নাই। একটা দিবেন। এবং এই যে ডিসটেন্স, যেমন একটা সিম্পল ঢাকা থেকে টাঙ্গাইলের ডিসটেন্স, বাসে গেলে একরকম, হাইটে গেলে একরকম, সাইকেলে গেলে একরকম, গুগলে দিলে দেখবেন বিভিন্ন সময় একরকম। আপনারা যারা টাঙ্গাইলে দুজন আছে, একজন লিখবেন ধরেন 200 কিলোমিটার, একজন লিখবেন 212 কিলোমিটার, আগে এরকম লেখা, এখন এই সিস্টেম। এখন আইবাসের ওখানে দিবেন 198 কিলোমিটার, 198, 10 জনের জন্য 198, কোনো চেঞ্জ নেই, এটাই হবে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা ক্যাটাগরি 1 বাদ দিই, আমাদের এটা বিষয় না, আমরা হচ্ছে ক্যাটাগরি 2 দেখি। আপ টু 200 কিলোমিটার, 200 কিলোমিটার এন্ড অ্যাবভ, কথাটা খেয়াল করে নিন, 200 কিলোমিটার, 200 কিলোমিটার এন্ড অ্যাবভ 12 টাকা, আর এর নিচে যদি হয় 7 টাকা। রাখেন বলে দেই যে আসসালামু আলাইকুম। আজকে 4 তারিখ। আমি দেখাবো, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো আমি বলবো। যখন এসিআর আপনি জমা দিবেন, সাধারণত এসিআর এর মেডিকেল মানে একটা পার্ট আছে, সেই মেডিকেলের পার্টটাকে পূরণ করে সেটা নির্দেশনা থাকে যে আপনি কোথা থেকে করবেন, এটা কি পিএইচও থেকে করবেন নাকি সিভিল সার্জন থেকে করবেন না কোথা থেকে করবেন, এটা বছরের শেষে নির্দেশনা আপনার দেওয়া থাকে। এটা নেওয়ার পরে এটা জমা দেওয়ার একটা নির্ধারিত ডেট আছে, ঠিক পিডিএফ দেন, আর এগিয়েও আছে, দেখেন এই যে নিচে দেখেন আছে একটা লাইন, ফোল্ডার এসিএল লেখা এটাই আর কি, আর এই যে চাকরি আই, হ্যাঁ দেন, ওইটাই দেন, অসুবিধা নেই, পিডিএফটাই দেন। তাহলে আমি কালকে রাত্রে দেখলাম ওই যে এটা নেওয়া দরকার, ল্যাপটপে খুঁজে খুঁজে ওইটাই
পেয়েছে। তো এটা হলো যে আপনাকে নির্ধারিত সময় জমা দিতে হবে। আপনি যদি নির্ধারিত সময়ে গড়িমসি করেন, তো ওখানে আপনার এসিআর এর ভিতরে 13-14টা মতন পয়েন্ট আছে, যে পয়েন্টে একটা পয়েন্টে আপনি আসলে এসিআর জমা দিতে কতটুকু তৎপর। সেখানে আপনি যদি দেরি করেন, আপনি ওখানে খুব সম্ভবত যে টেবিল আছে ওটা 4, আপনি পাইলে 4 সবাই মতো দিলে, আর না পাইলে একেবারেই সলিড মার্কস। তারপরে 3, 2, 1। একটা হলো সবসময় মনে রাখবেন যে একটা সাধারণত এটা বিরূপ মন্তব্যের সামিল। কাউকে যদি কোনো কর্মকর্তাকে 1 দেওয়া হয়, তো সাধারণত উইদাউট শোকজ আপনি 1 দেওয়া যায় না। তারপরে অনেকে 1 দিতে পারেন, উনি শোকজ করলেন না, 1 দিলেন। তার মানে এটা একটা বিরূপ মন্তব্য, যে ওই কলামে যেটা লেখা ছিল সেটা আসলে আদৌ আপনার তেমন কোনো দক্ষতা, যোগ্যতা বা আপনার যে কোয়ালিটিটা এটা সাপোর্ট করে না, যার কারণে আপনার যিনি 3 মাস দেখলেন বা 1 বছর দেখলেন তার দৃষ্টিতে এটা। আর আরেকটা বিষয়টা হলো, আপনারা ভয়ের পর কোনো কারণ নেই, আপনারাই একসময় অন্যদের লিখবেন। তবে আপনার যিনি এসিআরটা জমা দিবেন তিনি হবেন হলো অনুবেদনাধীন কর্মকর্তা, যেটা বাংলায় যেটা এসিআর জমা প্রদানকারী কর্মকর্তা। আর যিনি এসিআরটা লিখবেন, ইনিশিয়েট করবেন, তিনি অনুবেদনকারী কর্মকর্তা। এরপরে এইটার পরে আপনি অনুবেদনকারী কর্মকর্তা একজনের এসিআর সঠিকভাবে উনি মূল্যায়ন করেছেন কিনা সেটা দেখার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার যিনি এসিআর লিখবেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে ওইটা মূল্যায়ন করে দেখবে। যে যদি আপনার কম দিয়ে থাকে, আপনাকে তিনিও তো চিনবেন, তখন উনি ওই মাসটা বাড়ায় দিতে পারবেন, অথবা তার সাথে তিনি একমত পোষণ করবেন। তাহলে এখানে আমি যেটুকু কথা বললাম তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনাকে সময় মতো জমা দিতে হবে। আমি এই প্রেজেন্টেশনে আমি সেই সময়টা আপনাদেরকে বলে দেব। প্রেজেন্টেশনে যখন আসা তাহলে মানে আগে যদি মুখে বলে দিলাম সবকিছু, তো আপনি জমা দিবেন। ওর মধ্যে জমা দেওয়ার পরে আপনি যখন এইটা জমা দিবেন, আপনি কিন্তু হাতে হাতে জমা দেবেন না, আপনি একটা ফরওয়ার্ডিং করবেন। এই ফরওয়ার্ডিং দেওয়ার নিয়মটা হলো, আপনাদের ক্ষেত্রে মনে করেন আপনারা ফিল্ডে আছেন, কেউ আরপিকে, কেউ আরপিসি, তখন আপনি কিন্তু এটা জমা দিবেন হলো আমাদের ডোসিয়ার সংরক্ষণকারী কর্মকর্তা আছে, প্রশাসনের অধীনে আমাদের নিপটে থাকে, তো ওনাকে কপি দিবেন। ডোসিয়ার সংরক্ষণকারী কর্মকর্তা আর সরাসরি আপনার প্রিন্সিপালকে লিখছেন, কারণ প্রিন্সিপাল ফরওয়ার্ড করতেছে, আর সাথে আপনার মহাপরিচালককে একটা কপি দিবেন, আপনার ব্যক্তিগত একটা কপি থাকবে। স্যার কেন এগুলো আমি জানবো? আপনারা জানতে পারবেন আমাদের এই দপ্তরেই ঘটেছে, অনেক কর্মকর্তা 3 বছর 4 বছর এসিআর দেওয়া হয় না। তো যখন এটা কাউকে মানে করেন না, যখন আমি আসলে প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সাথে করতে পারলেও আমি এই কাজগুলো, আমি ক্রিয়েটিভ কাজগুলো পছন্দ করি, যখন ক্রিয়েটিভ কাজগুলো করায়, কিন্তু বাধ্য হয়ে আমাকে কিছুদিনের জন্য লেখায় হলে এবং আমার সামনে সমস্যাগুলো আসে, তখন ওই আইন কানুনের ভিতর দিয়ে আমি তাদেরকে ওই যে জুনিয়রদের 3-4 বছর যাদের পাইনি তাদের এসিআর দিতে আমি বাধ্য করেছি। কারণ ওখানে আইন আছে, যিনি এগুলো করবেন তাকে সে পড়লেই বুঝতে পারবে যে আপনি ইচ্ছা করলেই কোনো কর্মকর্তাকে আপনি এসিআর দিতে পারবেন না, ইচ্ছা করলে কাউকে পছন্দ করেন না তাকে খারাপ মার্কস আপনি দিতে পারবেন না। আপনি কাউকে যদি বিরূপ মন্তব্য করেন তবে তাকে মৌখিকভাবে সতর্ক করতে হবে, তাকে লিখিতভাবে সতর্ক করতে হবে। যদি তিনি মৌখিক এবং লিখিতভাবে সতর্কের ফলে এরপরও তিনি নিজেকে সংশোধন করছেন না, তখন কিন্তু তিনি শোকজ করতে পারেন এবং তার পার্সোনাল ফাইল যেটা আছে, পার্সোনাল ফাইলে শোকজের কপিটা রেখে দিবেন এবং তিনি ওখানে ব্যাড রিমার্কস যেটা তার সঙ্গে খারাপ, যে আর্থিকভাবে তিনি সচ্ছল নন, তিনি অফিসে নিয়মিত নন,
বা তার পারস্পরিক সম্পর্ক, কলিগদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো নয়, ঠিক আছে, তাহলে এইটা ব্যাড রিমার্কস হলে বলবে স্যার এটা দিয়ে কি হবে? আপনার যখন প্রমোশন হবে, চেষ্টা আর কিছু না হলে দেখবেন আপনি কত মাস পেয়েছেন, ব্যাড রিমার্কস আছে কিনা এই দুটো জিনিস দেখা হয়। যখন ব্যাড রিমার্কসটা দেখা হয় তখন আপনার প্রমোশন করতে গেলে কোনো না এই কর্মকর্তা তো এর চেয়ে আর যারা আছে তারা ভাবে একে দেওয়া যাবে না, তখন ওই বোর্ডে আপনাদের প্রমোশনটা হ্যান্ড আপ হয়ে যাবে। ওই কারণে তখন অন্যরা দেখা যাবে যে আপনার সিরিয়ালে জুনিয়র হওয়ার সত্ত্বেও এসিআর কম পাওয়া সত্ত্বেও আপনার তারা প্রমোশন পেয়ে গেছে। এই বিষয়টা তাহলে একটা এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা বললাম যে এসিআর জমা দিবেন ফরওয়ার্ডিং এর মাধ্যমে, এবং এই ফরওয়ার্ডিং এ আপনি ধরুন প্রিন্সিপালের কাছে জমা দিচ্ছেন, সরাসরি প্রিন্সিপালকে লিখলেন, মাধ্যম হলো মানে আপনার মানে এইটা হবে আপনাদের যে কোনো প্রশিক্ষণ কর্মকর্তা বা অধ্যক্ষ, তার মাধ্যমে আপনি এটা জমা দিলেন। তারপর আপনি মহাপরিচালককে কপি দিলেন, পরিচালক প্রশিক্ষণকে কপি দিলেন, ঠিক আছে, এবং যেহেতু পরিচালক প্রশিক্ষণ আপনাদের বিভিন্ন বিষয়ে দেখে, তাকেও আপনি কপি দিয়ে রাখতে পারেন যে এসএআর আপনি জমা দিয়েছেন, তাহলে ওটাও একটা প্রমাণ হিসাবে থাকবে। আর নিজস্ব একটা কপি থাকবে, রিসিভ করে একটা কপি দিয়ে রাখবেন। এটা যদি আপনি নিয়ে রাখেন তাহলে কি হবে, আপনার এসিআর মনে করেন যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা দেয় নাই, তখন এটা খোঁজ পড়বে, কারণ বছর শেষে এইটাকে যখন মূল্যায়ন করা হয় যে কার এসিআর আসছে কার আসে নাই, দেখলো যে অমুকের আসে নাই, তাহলে আসে নাই আপনাকে বলবে যে এই তুমি জমা দাও নাই কেন, লিখিত হবে আপনাকে চাই। তখন আপনাকে শুধু মৌখিক বললে হবে না যে আমি জমা দিয়েছি বা আমি এটা দিয়েছিলাম, এই ডকুমেন্টস নাই, আপনাকে ওই ডকুমেন্টস সহ আপনাকে জমা দিতে হবে, আমি আপনাকে জমা দিয়েছি। তখন আপনার যে মানে এসিআর প্রদানকারী কর্মকর্তা তাকেও বলা হবে যে কেন আপনি দেন নাই, কি সমস্যা। উনি হয়তো বলবে যে অফিসার ভালো না পাই না, তখন বলা হবে যে আপনি এটাকে শোকজ করেছেন না করি, তাহলে তখন কিন্তু তাকেই শোকজ করা যায় যে আপনি কেন আপনার একজন অফিসারকে তার বিরুদ্ধে প্রসিডিং হতে পারে। আমরা সরকারি কর্মচারীরা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। তো তারপরে কি হবে, তারপরে হবে একটা বোর্ড বসবে, বোর্ড বসে যদি আপনার কোনো ত্রুটি না থাকে তাহলে খুব সম্ভবত 94 অ্যাভারেজ মার্কস 94 মানে ভালোই 94 আপনি পাবেন আপনার যদি প্রক্রিয়াগুলো সঠিক থাকে। স্যার আউট অফ 100 স্যার, আউট অফ 100 তারপর দেখেন যে আপনাকে তো মানে বিষয়টা এমন হচ্ছে যে যিনি এসিআর দিচ্ছেন বা যার এসিআর লেখা করছে বর্ষপত্র 70 মাস, আমরা সব বলি আমরা সিনিয়র, আজ আছি কাল থাকবো না, আপনারা আজ জয়েন করেছেন কাল থাকবেন, আরো দীর্ঘদিন থাকবেন, আপনাদের দিনে আরো পারস্পরিক দেখুন যে আমরা চাকরি আইন যেটা আছে, চাকরি আইনে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সম্মানবোধ আপনার লেডি কলিগ যারা আছেন তাদের প্রতি আচরণ, আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে প্রসিডিং করতে পারে। আপনি ইউনিভার্সিটি লাইফে যত, আমার এখনো মনে আছে যে ইউনিভার্সিটিতে পাস করার পর বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, একটা বাসে তখন আসলে ম্যাজিস্ট্রেটদের বেতন অত বা গাড়ি ঘোড়া এত বেশি ছিল না আমাদের সময়। আমাদের সামনে সিটে একজন ম্যাজিস্ট্রেট বসছে এবং আমার সামনে কিছু ইউনিভার্সিটি আমরা আছি, আমার সামনে আছে, দেখলাম যে বিভিন্ন ধরনের টিচ করতেছে, মানে এমন ভাব যেন পৃথিবীর তার উপরে আর কেউ নেই, সবকিছুই তুচ্ছ। তো ইউনিভার্সিটি লাইফে বা তার পরপরই এরকমই মনে হয়, আস্তে আস্তে বাস্তবতার মুখোমুখি হইলে তখন বোঝা যায় কত ধানে কত চায়, ঠিক আছে। তো এই জন্য কাউকে আমরা অসম্মান করবো না, প্রতিটা পেশা প্রতিটা ইয়েতে আমরা তাকে সম্মান করবো এবং সেভাবেই তার অবস্থান অনুযায়ী আমরা তার প্রতি আমরা আচরণ যে করা উচিত সেটা। এখন তাহলে আমি ঘুরে বসে আমি মোটামুটি এটা বললাম, এখন এইগুলো আপনার কোথায় কি আছে শুধু একটা জিনিস একটু জানা দরকার
2012 সালে, এখন আমি যদি ভুল না করি, 2012 সাল পর্যন্ত একটা এসিআর এর বিধানাবলী ছিল, সেটা এর আগ পর্যন্ত যেটা এটা 20 পর্যন্ত কার্যকর ছিল, 20 পর্যন্ত কার্যকর ছিল। আর লাস্টে এসে 2020 এসে নতুন করে আবার এটাই করেছে, কিন্তু অলমোস্ট আমি দেখেছি যেটা আমরা আসলে করতে চাই, অলমোস্ট সেম, কিছু তেমন কিছু পরিবর্তন আলাদা দুই একটা বিষয় থাকে। আমি তাহলে এটা হাতের ইয়ে উপরে উঠবে, এটা দিয়ে দিলে পুরো তাহলে স্লাইড আপনাকে কষ্ট করতে হবে এতক্ষণ দাঁড়ায় থেকে। এইটা যদি আমি এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলে ওই পার্ট আসে, একটু দেখেন এটা যদি আপনি এভাবে ফাস্ট করেন, এটা দিলে কাটেল হয়ে গেছে। হ্যাঁ এইভাবে দেখি। হ্যাঁ, ওই যে কি কি আলোচনা করব এটা বিষয় আছে। মাসিক গোপনীয় অনুমোদন ফর্ম কি, এর ধরন, মাসিক গোপনীয় অনুমোদন ফর্মের বিভিন্ন অংশ, মাসিক গোপনীয় অনুমোদনের প্রয়োজনীয়তা, প্রকারভেদ, বার্ষিক গোপনীয় অনুমোদন ফর্ম পূরণ, জমা প্রদান সম্পর্কিত নির্দেশাবলী, অনুস্বাক্ষর। এই লাইটটা অফ করে দিলে আমরা কিছু দেখতে হ্যাঁ ঠিক আছে, অনুস্বাক্ষর, প্রতিস্বাক্ষর সম্পর্কিত পাচ্ছেন? জি স্যার, গুড স্যার। তো বলেন না, বলতে হবে তো। এটা আমি বুঝতে পারছি যে আপনারা দেখতে পাচ্ছেন। বার্ষিক গোপনীয় অনুমোদন বিরূপ মন্তব্য থাকলে এই সংক্রান্ত করণীয় এবং চাকরি রেকর্ডপত্র, ডোসিয়ার সংরক্ষণ পদ্ধতি এবং নিয়ম। যে ডোসিয়ারটা কি এটা আমরা পরে আমরা আসি। এটা সাধারণত বলা হয়েছে যে আমাদের 3 প্রকার বার্ষিক গোপন অনুমোদন ফর্ম আছে। একটা বার্ষিক সারা বছরের জন্য, একটা হলো আংশিক যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রয়োজনে দেওয়া যেতে পারে, আর আরেকটা হলো বিশেষ, হঠাৎ করে প্রয়োজন হলো, তার একটা প্রমোশন বা বিশেষ একটা পোস্টিং দিব, তখন বিশেষ গোপনীয় অনুমোদন সে এইটার জন্য যোগ্য কিনা। তবে দেখেন যে এটা কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, চাকরি জীবনে। এখানে বলতেছে যে কোনো কর্মস্থলে, ওই আমি যেটা বলেছি ইংরেজি ক্যালেন্ডার ইয়ারে একজন অনুমোদনকারী কর্মকর্তার অধীনে একজন অনুমোদনকারী কর্মকর্তা কর্মকালীন সময় বার্ষিক গোপনীয় অনুমোদন ফর্ম লিখিত কর্ম মূল্যায়নের নামই গোপনীয় অনুমোদন, এবং এটা সর্বনিম্ন 3 মাস থাকলে তার কাছ থেকে নিতে হবে। নেক্সট, এইটা হলো আমার যে বিভিন্ন ফর্মের যে বিভিন্ন অংশ। হ্যাঁ, বিভিন্ন অংশ যেটা আছে, যে কভার পেজে কি কি থাকে, আমরা যে কোনো একজন একটু বলতে পারবেন কভার পেজে কি কি থাকে, একটু দেখে বলেন। গোপনীয় অনুবেদনের সময়কাল, কর্মকর্তার নাম, পদবি, চাকরি, ক্যাডার বা পদ এবং পরিচিত নম্বর। পরিচিত আমরা। নেক্সট, প্রথম অংশ। এরপরে প্রথম অংশে কি থাকে? স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন। আরেকজন বলেন একটু দ্বিতীয় অংশে। অনুবেদনধীন কর্মকর্তার জীবন বৃত্তান্ত, এটা দ্বিতীয় অংশের মধ্যে স্যার। হ্যাঁ, এবং ওখানে ওই যে যারা তাকে পূরণ করতে হবে, যার সেই পাশের এই কলামে বলা আছে। আগে প্রথমটা হলো অনুবেদনাধীন কর্মকর্তা, দ্বিতীয়টা অনুমোদিত স্বাস্থ্য কর্মকর্তা, আমি যেটা আলাপ করলাম, জি স্যার। এবং তৃতীয়টা হলো অনুবেদনাধীন কর্মকর্তা। তারপর তৃতীয় অংশ আরেকজন বলেন। তৃতীয় অংশ অনুবেদনাধীন কর্মকর্তার ব্যক্তিগত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, তার কি কি বৈশিষ্ট্য আছে, তার কি কি যোগ্যতা আছে, এগুলো করে এটা অনুবেদনাধীন কর্মকর্তা কর্তৃপক্ষ এটা পূরণ করবে। এরপরে অনুবেদনাধীন কর্মকর্তা কার্য সম্পাদন সম্পর্কিত তথ্যাদি চতুর্থ অংশে অনুবেদনকারী কর্তৃপক্ষ। পঞ্চম অংশে কি আছে? লেখচিত্র গোপনীয় অনুবেদনের তৃতীয় চতুর্থ অংশের বিবৃত হয়নি এমন গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, এখানে একটা মজার গল্প আছে। আমরা সাধারণত লেখচিত্র, আমরা স্টুডেন্ট লাইফে কি পড়ে আসছি, লেখচিত্র মানে জাস্ট একটা গ্রাফের মাধ্যমে যে চিত্রটা তুলে ধরি। তো হ্যাঁ, অনেক কর্মকর্তা ওনারা এখানে ছবি এঁকে দেন, কারণ উনি এসিআর এর এটা সম্পর্কে পড়েন নাই বা জানেন নাই, হয়েছে, এটা গল্প না। তো এটা লেখচিত্র বলতে লেখার মাধ্যমে যে চিত্রটা, ঠিক আছে, আপনি তার সম্পর্কে আগে যে সমস্ত কলামে যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি বলেন নাই, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা তার জন্য বলা দরকার, তখন আপনি লেখার মাধ্যমে কিছু বলবেন। এরপরে হলো ষষ্ঠ অংশ, বলুন তো একজন চোখের দৃষ্টি ভালো আছে।
ষষ্ঠ অংশ হ্যাঁ। অনুবেদনকারী কর্মকর্তার বিশেষ প্রবণতা, যোগ্যতা, সততা ও সুনাম, চাকরিকালীন প্রশিক্ষণ, পদোন্নতি, পদায়ন সংক্রান্ত তথ্য বা সুপারিশ। এটা অনুবেদনকারী কর্তৃপক্ষ। এখন এই আপনি আপনি এরপরে সপ্তম অংশ আর অষ্টম অংশ আরেকজন বলেন। সপ্তম অংশে আছে অনুবেদনাধীন কর্মকর্তা সম্পর্কে অনুবেদনকারী কর্মকর্তার মূল্যায়ন বিষয়ক মতামত প্রদান এবং অনুবেদনাধীন কর্মকর্তা সম্পর্কে সার্বিক ও চূড়ান্ত মূল্যায়ন। প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এটা করছেন। এরপর অষ্টম অংশে মন্ত্রণালয়, বিভাগ অথবা দপ্তর কর্তৃক পূরণীয় একটা অংশ রয়েছে। সেটা হলো দায়িত্ব হলো মন্ত্রণালয়, বিভাগ বা যেখানে এটা যাওয়া হবে, আপনাদের এখানে প্রশাসন। এখানে জাস্ট একটু জেনে রাখা ভালো, যে কোনো একজন দ্রুত করতে হবে কার জন্য বার্ষিক অনুমোদন লিখন সম্পর্কিত বিভিন্ন প্রশাসনিক যে নীতিমালা আছে, এটা সচিবের জন্য একদম পড়েন। সচিবের জন্য অনুবেদনকারী ব্যক্তিগত হচ্ছে অনুবেদন, প্রতিস্বাক্ষরকারী কর্তৃপক্ষ প্রয়োজন হয় না। ওটা মানে এটা হলো ওইভাবে পড়লে হবে না, সচিবের জন্য অনুমোদন প্রয়োজন হয় না, তার মানে কর্তৃপক্ষ তাকে অনুমোদন দেবেন না এবং প্রতিস্বাক্ষরকারী কর্তৃপক্ষ তার নাই, প্রয়োজন হয় না যেহেতু। তারপরে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব অথবা ভারপ্রাপ্ত সচিব, তারপরে এটা প্রয়োজন হয় না। ও না প্রয়োজন হয় না, এখানে কিছু নাই। তার অর্থ হলো ওইটা করবেন হলো আপনার অনুবেদনকারী সচিব করবেন, সচিব অতিরিক্ত সচিব। এরপরে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, এটা করবে সচিব অথবা ভারপ্রাপ্ত সচিব। হ্যাঁ, তারপরে যুগ্ম সচিব এবং আমি আসছি। ও আপনি কখন এটা 10 থেকে 11 আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি এই কর্মকর্তা উনি আপনাদেরকে পেনশন এবং জিপিএফ সাধারণ ভবিষ্যৎ তহবিল নিয়ে, যেহেতু এটা আসলে 1 ঘন্টা না, এটা আসলে 4 ঘন্টার ক্লাস, জাস্ট একটা ওভারভিউ দিবে। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা উনি যতটুকু সময় আপনাদেরকে দেন আপনারা একটু বুঝে নেবেন। আপনারা কিন্তু সুবিধা মানে কি বলবো, বিশেষ সুবিধা আপনারা 24 জুলাই জয়েন করছেন, 25 জুলাই জয়েন করেননি। আপনারা কি জানেন বিষয়টা? 25 জুলাই জয়েন করে কি আমার ব্যাখ্যা করার দরকার নাই। আমার মনে হয় যে আপনারা একটু সেশনটা শুনেন। উনি অনেক অভিজ্ঞ, ফিল্ডে অনেক কাজ করেছে জিপিএফ এবং পেনশন নিয়ে। আপনারা মনে হয় উপকৃত হবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে ওনাকে ইন্টারাপ্ট না করে ক্লাসের শেষে আপনারা প্রশ্ন করেন, ক্লাসের মাঝখানে করলে কি হবে, ক্লাসটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে? এবং উনি আপনাদের একদম বেসিক জিনিসগুলো, একটা পেনশন কি, কিভাবে পায়, কি কি লাগে, কথার কথা কেউ যদি চাকরিতে নাও যায় পরবর্তীতে অন্য চাকরিতে যান, এই জিনিসটা কিন্তু লাগবে। পেনশনের জিনিসটা এনি গভর্নমেন্ট চাকরিতে লাগবে। আর জিপিএফ এমন একটা জিনিস, এটা আপনার একটা মানে পিলার, অনেকের এটা পরবর্তীতে পিলার। গভর্নমেন্ট চাকরির পরে জিপিএফ এর টাকা পাওয়া একটা অন্যরকম জিনিস। আমি আর দেরি করবো না, ইন্ট্রোডাকশন আসলে অনেক হয়ে গেছে। আমি সরি, আমি ক্লাসে থাকতে পারছি না, যে ভিডিও অনুষ্ঠান বলছি ওটার পুরো সময় লক আছে, আমাকে একটু যাওয়া লাগবে। আমার তো আধা ঘন্টা শেষ। না আপনি টাইম নেন, আপনি টাইম নেন। আচ্ছা, 12টার পর দিলে রানিং আছে বেশি কথা। হচ্ছে 25, 66, 40। এইটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান, এটা বর্তমান পর্যন্ত আছে। সেই 59 সন থেকে এখন পর্যন্ত এই বিধিটা কার্যকর আছে। এই বিধি হলো ফান্ডামেন্টাল বিধি। এই বিধির এখনো কোনো পরিবর্তন হয়নি। সেই বিধির আলোকে পরবর্তীতে আবার ওইটা তো শুধু যে পারিবারিক পেনশনটাকে ওখানে হাইলাইট করা হচ্ছে, পারিবারিক পেনশন আর আনতোষী, এই বিষয়টা নিয়ে বেশি হাইলাইট করছে। কিন্তু পেনশনের আরো যাবতীয় অনেক কিছু থাকে, সেই সমস্ত কিছু করে ইলাবোরেট করে আমাদের 2005 সালের পেনশন সহজীকরণ বিধি, 2005 পেনশন সহজীকরণ বিধি এটা সরকার প্রণয়ন করে। সেই 2005 এর পেনশন সহজীকরণ বিধি পরবর্তীতে
2009 সনে ওইটা আবার রিভিউ করে। 2009 সনে রিভিউ করে 2009 সনের পরে এটা দেখলো যে এই 9 সনের বিধি দিয়েও আমরা সঠিকভাবে পেনশন প্রদান করতে পারতেছি না, কিছু কিছু ক্ষেত্রে জটিলতা রয়ে গেছে। তখন আবার 2020 সালে এসে পেনশন অধিকতর সহজীকরণ বিধি নামে একটা পেনশন বিধি প্রণয়ন করে সরকার। সেইটার আলোকে আমরা বর্তমানে এখন পেনশন নিয়ে থাকি। এইখানে ইন ডিটেলস সব বলা আছে। পেনশন সহজীকরণ বিধি বলি আমরা, ম্যানুয়াল বলি বা আইন বলি, এটা যাই বলি, এটা একটা আছে, কিন্তু এখানে স্পেসিফিক বলা নাই এটা কি আসলে বিধি না আইন না ম্যানুয়াল, কোনো কিছু বলা নেই। শুধু লেখা আছে পেনশন অধিকতর পেনশন সহজীকরণ 2020, এই এতটুকুই বলা আছে। সেটার আলোকেই আমরা পেনশন প্রদান করে থাকি। আমরা যদি ওইটার আলোকে যদি পেনশন দেই, সেই ক্ষেত্রে পেনশন তাহলে কি ধরনের পেনশন হতে পারে? পেনশনের তো একটা প্রকারভেদ থাকবে, কে কোন ধরনের পেনশন পায় সেটা তো একটা আমাদের জানা দরকার। আমরা যদি পেনশনকে ভাগ করি, এইটা নিয়ে যাও, আমরা যদি পেনশনকে ভাগ করি তাহলে আমরা পেনশনের মোট কথা যে সাধারণভাবে আমরা 6টা শ্রেণীতে ভাগ করতে পারি। 6টা শ্রেণীতে ভাগ করতে পারি। তার প্রথমটা যদি আমরা বলি যে একটা হচ্ছে কি পেনশন, ক্ষতিপূরণ পেনশন, এটা হলো কম্পেনসেশন পেনশন, ইনভ্যালিড পেনশন, সুপারঅ্যানুয়েশন পেনশন, রিটায়ারিং পেনশন, ফ্যামিলি পেনশন, এক্সট্রাঅর্ডিনারি পেনশন, এই যে 6টা প্রকারভেদ। এই 6টা প্রকারভেদের মধ্যেই আমরা কর্মকর্তা কর্মচারী যারা পেনশন নিতে ইচ্ছুক বা সরকার আমাদেরকে পেনশন দেয়, এই 6টা ক্যাটাগরিতে ফেলে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি পেনশন পাবেন। এখন আপনি যদি বলেন যে একজন সরকারি কর্মচারী আপনার 59 বছর চাকরি করলে, এটা হলো ইয়ের ক্ষেত্রে, সাধারণ পাবলিকের ক্ষেত্রে 59, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 60, তাহলে সাধারণ কর্মচারী যারা আছি আমরা, এটা 59 বছর পূর্তিতে আমরা পেনশন দিয়ে থাকি। সেইটার পেনশনটা যখন 59 বছর পূর্তি হলো, 59 বছর পূর্তি কেন হলো? সরকার এটাকে একটা অর্ডার করে জারি করছে যে 59 বছর পূর্তিতে একজন 59 বছর পর্যন্ত একজন কর্মচারী পেনশন ভোগ করতে চাকরি করতে পারবে। 59 বছর যখন পূর্তি হয়ে যাবে তখন সে পেনশনে চলে, তখন আর সে কর্মচারী থাকবে না, তখন পেনশন আসবে। তাহলে একটা ডেডলাইন দিচ্ছে কি 59 বছর, সেই 59 বছরকে বেস ধরে আমরা পেনশন ক্যালকুলেট করে থাকি। এই পেনশনটা প্রথমে যখন আমার 59 বছর পূর্তি হবে, সেই 59 বছর পূর্তি হয় কখন? ওই জন্ম তারিখ থেকে 59 বছর যেদিন পূর্তি হবে সেই দিনই আপনার একটা থাকে, ডেট থাকে। ওই ডেটটাকে আমরা কি বলি? ওই ডেটটাকে আমরা বলি কি অকর্মণ্য দিবস। হ্যাঁ, অকর্মণ্য দিবস। এটা হলো নন ওয়ার্কিং ডে, এটাকে বলি নন ওয়ার্কিং ডে, অকর্মণ্য দিবস। কোনো কাজ নাই, কাজ কাম শেষ করে দিয়েছি সরকারের। আমি 59 বছর পূর্তি করছি, এখন আমার দিন শেষ। যে দিনে 59 বছর পূর্তি হবে ওই দিনটাই অকর্মণ্য দিবস, নন ওয়ার্কিং ডে। এখন এই যে আমি 59 বছর পূর্তি করলাম, একেবারে বিরতিহীনভাবে 59 বছর যে পূর্তি করলাম, এইটাকে আমরা কি বলি? কি পেনশন? এটাকে একটা পেনশনের ধারায় ফেলছি, ওই প্রকারভেদের মধ্যে ফেলছি। সেটাকে বলি আমরা বার্ধক্যজনিত পেনশন, এটাকে সুপারঅ্যানুয়েশন। এই সুপারঅ্যানুয়েশন পেনশনটা শুধু 59 বছর পূর্তি হইলেই আমরা এটা দিয়ে থাকি। এটাকে আমরা বলি স্বাভাবিক অবসর। মানে আপনি চাকরি করতে করতে আপনার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো কেস নাই, কোনো জটিলতা নাই, বা কোনো দুর্নীতি করেন নাই, সেই ক্ষেত্রে আপনি সরকারের একজন লয়াল কর্মচারী, সেই ক্ষেত্রে আপনাকে 59 বছর পূর্তিতে যে পেনশন দিবে সেটা হচ্ছে সুপারঅ্যানুয়েশন পেনশনের প্রকার। আমরা সুপারঅ্যানুয়েশনটা 3 নম্বরে যদিও আছে, আমরা এখানে 1 নম্বরে নিয়ে আসছি, কারণ এটাই আমরা সাধারণত করে থাকি, ভোগ করে থাকি। আর 1 নম্বরে আজকে হলো ক্ষতিপূরণ পেনশন। ক্ষতিপূরণ পেনশনটা কি? আপনি দেখেন আমাদের কিছু বিধি আছে, বিএসআর মানে কি? সার্ভিস রুলস, বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট 1, বিএসআর পার্ট 1 এর 308 থেকে 320 নম্বর বিধিতে যে বলা হয়েছে যে কোনো স্থায়ী পদ বিলুপ্তির কারণে কোনো কর্মচারী ছাঁটাই করা হলে ছাঁটাইয়ের পর যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় কমপক্ষে সমমর্যাদা সম্পন্ন অথবা নিম্ন গ্রেডের অন্য কোনো পদে নিয়োগ বা আত্মীকরণ করা না হলে, অথবা নিয়োগ বা আত্মীকরণের প্রস্তাব দেওয়া সত্ত্বেও
সংশ্লিষ্ট কর্মচারী উক্ত প্রস্তাব গ্রহণ না করলে উক্ত কর্মচারীকে কৃত যে পেনশন দেওয়া হয় সেটাই হচ্ছে ক্ষতিপূরণ পেনশন। বোঝাতে পারিনি মনে হয়। তাহলে আমার বিধিতে কি বলছে যে একটা পদ স্থায়ী হতে হবে। একটা পদ স্থায়ী পদ, একটা স্থায়ী পদ যখন চাকরি আমার 59 বছর চাকরি করার কথা, সেই 59 বছর চাকরি করার আগেই আমাকে সরকার বললো যে আপনি বাড়ি চলে যান। বাধ্যতামূলক অবসর। হ্যাঁ, এটা বাধ্যতামূলক অবসর আছে। এটা হচ্ছে ক্ষতিপূরণ পেনশন বলে, এটাকে বাধ্যতামূলক পেনশন বলে, ক্ষতিপূরণ পেনশন বলে। এইটাকে যখন আপনি 5 বছর আগে যখন আপনি বাড়ি চলে গেলে, সরকার যে পাঠাইলো আপনাকে, এটা বাধ্যতামূলক অবসরে পাঠাইলো, তখন ওই যে আপনার তো ডিউ হয়েছে, আপনি তো সক্ষম, আপনি তো চাকরি করতে সক্ষম, আপনি 5 বছর আরো চাকরি করতে সক্ষম, তা আপনাকে সরকার পাঠাইলো। এই যে পাঠাইলো, কি কারণে পাঠাইলো? এটা যে আপনি যদি চাকরি করতে সক্ষম হন তাহলে আপনাকে ওই যে 5 বছরের যে 5 বছর মানে আগে যে প্রি ম্যাচিউর হওয়ার আগে যে পেনশন দিবে সেটা হচ্ছে ক্ষতিপূরণ পেনশন হিসেবে। আর ওই 5 বছরের পেনশন দিয়ে হিসাব করে দিয়ে দিবে। হ্যাঁ, 5 বছরের পেনশনে আপনি করবেন। এখানে শুধু বেতনটা পাবেন, হ্যাঁ শুধু বেতনটা সে পাবেন। হ্যাঁ, বেতনটা না, আমি আবার বলতেছি, আমি আবার একটু বোঝাই আপনাদের। এটা হচ্ছে যে কোনো পদ বিলুপ্তির কারণে, স্থায়ী পদ বিলুপ্তির কারণে কোনো কর্মচারী ছাঁটাই করা হবে। যদি মনে করেন আপনার একটা পদ এখানে আছে, আপনার মেডিকেল অফিসার, আপনারা মেডিকেল অফিসারের পদটা প্রত্যেকটা অফিসে কিন্তু একটা করে পদ আছে, তাই না? পদ আছে, ওই পদে আপনি কর্মরত আছেন, ভালো করে বুঝেন, ওই পদে কিন্তু আপনি কর্মরত আছেন, চাকরি করতেছেন। ইন দ্য মিনটাইম সরকার ঘোষণা দিল যে এই আরটিসিতে মেডিকেলের যে কর্মকর্তা আছে, কি স্বাস্থ্য পরিচর্যা, না আপনাদের পদবি কি? প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা যে পদটা আছে, এই পদটা আমরা রাখবো না, বুঝছেন? হ্যাঁ, ওই পদটা বিলুপ্ত করে দিবে। তাহলে ওই পদে তো আপনি কর্মরত আছেনই, তাহলে ওই পদ বিলুপ্ত করে দিলে তাহলে আপনি এখানে ক্ষতিগ্রস্ত হইলেন না? এই যে ক্ষতিগ্রস্ত হলেন, এই ক্ষতিগ্রস্তের কারণে যে পেনশন দিবে সেটা হচ্ছে ক্ষতিপূরণ পেনশন। আসলে যে 5 বছর যে ডিউ, ওইটা না, ওইটা অন্য জিনিস, বুঝছেন? এটা হলো সেই ক্ষতিপূরণ পেনশন। মানে আপনার পদ বিলুপ্ত হয়েছে, পদ ছাড়াই করছে সরকার, এখানে আর এই পদ রাখবে না, এখানে প্রয়োজন নাই, মনে করতেছে যে মেডিকেলের স্বাস্থ্য পরিচর্যা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা পদটা এখানে প্রয়োজন নাই। এই ধরনের কোনো পদ যদি কোথাও থেকে বিলুপ্ত হয়, সেই পদে যদি কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী থাকে, বিদ্যমান থাকে, সেই কর্মকর্তা কর্মচারীকে যে পেনশন দেওয়া হয় সেটি হচ্ছে ক্ষতিপূরণ পেনশন। তাহলে আমার ক্ষতিপূরণ গেল, সুপারঅ্যানুয়েশন গেল। আর অক্ষমতাজনিত পেনশন, ইনভ্যালিড পেনশন, যেটা আপনার ইনভ্যালিড পেনশন হচ্ছে আপনি চাকরি করতেছেন, চাকরি করতে 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 দেখা গেল যে আপনার না হোক যে কোনো একজন লোকের একটা দুরারোগ্য, একটা ব্যাধি হইল, মানে এমন একটা অসুখ হইল যে উনি এখন চাকরি করতে অক্ষম। এখন উনি নিজে অক্ষম বললে হবে না, আবার ওইখানে মেডিকেল বোর্ড করতে হবে, তার সম্পর্কে মেডিকেল বোর্ড করতে হবে। মেডিকেল বোর্ডের যে প্রধান থাকবে, উনি যদি সার্টিফাই করে যে এই কর্মচারী এখন আর চাকরি করতে পারবে না, উনি আর 1 মাসও অ্যাভেল করতে পারবে না চাকরি, ওকে ওনাকে পেনশনে দিতেই হবে। এই যে তার অসুস্থতার কারণে যদি কোনো কর্মচারীকে পেনশনে দিতে হয়, সেটাই হচ্ছে ইনভ্যালিড পেনশন, তার কর্মচারীর ব্যর্থতার কারণে। এটা হলো কর্মচারীর ব্যর্থতার কারণে আমি আর করতে পারতেছি না, এটা আমার অপারগতা। যদি অপারগতা প্রকাশ করে, সেই ক্ষেত্রে সরকার ইনভ্যালিড পেনশন মঞ্জুর করে তার নামে, এটা হলো ইনভ্যালিড পেনশন। তারপরে আসেন হচ্ছে অবসরজনিত পেনশন, রিটায়ারিং পেনশন। এই রিটায়ারিং পেনশনটা এটা হচ্ছে গণকর্মচারী অবসর আইন 1974 এর ধারা 9 এর উপধারা 1 ও 2 এবং সরকারি কর্মচারী আইন, চাকরি আইন 2018 এর ধারা 44 মোতাবেক কোনো কর্মচারীর মোট চাকরির কাল 25 বছর পূর্ণ হওয়ার পর স্বেচ্ছায় অবসর গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক কোনো কর্মচারীকে জনস্বার্থে অবসর প্রদান করার ক্ষেত্রে যে পেনশন মঞ্জুর করা হয়, ওই অবসরজনিত পেনশন, রিটায়ারিং পেনশন। তাহলে আমরা কি বুঝলাম এখানে? আমরা বুঝলাম যে ওই বিধিতে বলা আছে, বিএসআর এর বিধি এবং 2018 সনের ধারা 44 আইনের, চাকরি আইনের ধারা 44-এ বলা আছে যে কোনো কর্মচারীর বয়স 25 বছর পূর্ণ হইলে, 25 বছর চাকরির বয়স পূর্ণ হলেই সে পেনশনের যোগ্য হবেন,
তো এই সময় সে যদি ইচ্ছা করে যে আমি আর চাকরি করব না, তাহলে তাকে ফুল পেনশন দিতে হবে। বুঝছেন? মানে ফুল পেনশন বলতে আমার এখানে পেনশন টেবিল আছে নিচে, এখানে পেনশন টেবিলে দেখেন পেনশন টেবিল, এই পেনশন টেবিলে এই 80%, 90%, 25 বছর আছে না? এখানে 25 বছর, 25 বছর এবং তদূর্ধ্ব এই সময়ের জন্য যদি এই হয়, এই সময় যদি কেউ ওভারকাম করে 25 বছর, তাহলে সে এই যে পূর্বে ছিল 80%, এটা বর্তমানে হয়েছে 90%। এই 90%ই এখন হচ্ছে 100%। আমরা এই 90% পেনশন, কেউ যদি পেনশনে যায় তাদেরকে এই 90% পেনশন বের করে এটাকে 100% ধরে তারপরে এটার উপর পেনশন ক্যালকুলেট করা। সেটা যদি ক্যালকুলেট করতে দেখতে চান সেটা আমি করে দেখাইতে পারবো। আর এইখানে এইটা নতুন সংযোজন হয়েছে, দেখেন যে এখানে কিন্তু নাই। এটা 2015 সনের চাকরি আইনে 15 সনের পে স্কেলে এটা বলে দেওয়া হয়েছে, আলাদা পে স্কেলও বলছে এবং আলাদা একটা অর্ডারও করছে সরকার জনপ্রশাসন, যে এই যে 5 বছর 6, 7, 5, 6, 7, 8, 9, 10 না 9 পর্যন্ত। এই আগে এটা ছিল না, আগে এটা ছিল না, এই 5 থেকে 9 পর্যন্ত ছিল না। এটা মানে এই যে 21 বছর 21% করছে। মানে কেউ যদি এখন 5 বছরও চাকরি করে তাহলে সে পেনশনে 21% পেনশন পাবে। এই 21% কেই 100% ধরে তার পেনশন ক্যালকুলেট করতে হবে 5 বছর। এখন আপনি ধরেন 5 বছর হয় নাই, সেই ক্ষেত্রে আপনি পেনশন কি করবেন? হ্যাঁ, তাহলে তাকে সে চাকরি করছে 4 বছর 11 মাস, তাকে কি দিবেন? কিছুই দিবেন না। কেন? হ্যাঁ, আচ্ছা, তাকে কিছুই দিবেন না কেন আর কি কারণে দিবেন এটা বলেন। এটা 4 বছর সার্ভিস দিছে, খুশি হয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, 4-5 বছর সার্ভিস দিছে, 4-5 বছর সার্ভিস দিয়ে তাকে আমরা শেয়ার করতে পারতেছে না চাকরি, অথবা সরকার তাকে ছাঁটাই করতেছে। বুঝছেন? সে চাকরি করতে পারছে না, হয় সে চাকরি করতে পারতেছে না, অথবা সরকার ছাঁটাই করতেছে, অথবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। যে কোনো কারণে মানে সে আর চাকরি অ্যাভেল করতে পারতেছে না। সেই ক্ষেত্রে সে তো 4 বছর 5 বছর 4 বছর 11 মাস যে চাকরি করছে, এটা তো সে বেতন নিচ্ছে, তাই না? এটা তো সে বেতন নিচ্ছে, মাসে মাসে বেতন নিচ্ছে। এখন যতদিন চাকরি করছে ততদিন বেতন নিচ্ছে। পরবর্তীতে সে যার চাকরি অ্যাভেল করতে পারতেছে না, এই জন্য উনি যে কয় বছর চাকরি করছে ওই কয় বছর প্রতি বছরকে একটা মাস ধরে ওই কয়টা মূল বেতন দিবে, এবং সর্বোচ্চ না 4 মাস ওই কয়টা মূল বেতন, কিন্তু সর্বোচ্চ 3টা মূল বেতনের বেশি হবে না। হ্যাঁ, সর্বোচ্চ 3 মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা এককালীন পাবে। এটাই তার পেনশন। 4 বছর চাকরি করছে, বেতন পাইছে, এখন সরকার তো তার তো সে পেনশনের কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে নাই। পেনশনের যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে নাই বলে তাকে 21%-এর মধ্যেও পড়ে নাই। 21%-এর মধ্যে পড়ে নাই বলে তাকে ওই 3টা মূল বেতনের সমপরিমাণ অর্থ এই এককালীন হিসেবে দিবে। এটা নিয়ে বাড়ি যেতে হবে, আর কিছু না। তাহলে এটা ছিল না, এটা তো আগে তো আরো কম ছিল, আগে তো যেই পর্যন্ত ছিল এখানে এই যে 9 বছর পর্যন্ত, এটা ছিল 9 বছর পর্যন্ত ছিল। এখন তো 4 বছর 5 বছর, আগে ছিল 9 বছর পর্যন্ত। 9 বছরের আগে কেউ সরকারি ভাবে স্বীকৃত পেনশন পেত না, কিন্তু ওই বেতন পেত। আর তাহলে আমার 90% যেটা তো বুঝছেনই না এই পেনশন টেবিলটা। আচ্ছা, তারপরে আসেন আপনার অসাধারণ পেনশন, এক্সট্রা অর্ডিনারি পেনশন। অসাধারণ পেনশনটা আবার কিরকম দেখেন, এখানে বিএসআর পার্ট 1 এর বিধি 403 থেকে 428 মোতাবেক কোন কর্মচারী তার পদের সহিত সংশ্লিষ্ট সাধারণ ঝুঁকি সম্বলিত দায়িত্ব অপেক্ষা অতিরিক্ত ঝুঁকি সম্বলিত দায়িত্ব পালনের সময় আহত বা নিহত হলে
একেবারে খুব সহজ কথায় যদি বলি আমরা, মানে কেউ আপনারা চাকরি করতে করতে আপনার চাকরি একটাতে করতেছেন, মানে খুব গুরুত্বপূর্ণ একটা পদে চাকরি করতেছেন আপনারা, সেই সরকার মনে করলো যে ওকে এই যে গুরুত্বপূর্ণ যে পদে চাকরি করতেছে এই পদের চেয়ে আরো অতিরিক্ত আরো কিছু দায়িত্ব দিবে, খুব সেটা আরো সেন্সিটিভ, আরো দায়িত্বপূর্ণ, আরো দায়িত্বশীল পদ, সেই পদটাও আপনাকে আপনার ঘাড়ের উপর চাপিয়ে দিল। তাহলে যে আপনাকে অতিরিক্ত বার্ডেন দিল না, এই অতিরিক্ত বার্ডেনের কারণে অথবা এই চাকরি করতে যায় ওই অতিরিক্ত বার্ডেনের কারণে আপনি চাকরি করতে যায় আপনি কোনো জায়গায় আহত হলেন, খুব মারাত্মকভাবে আহত হলেন, বা এক্সপায়ার হয়ে গেলেন, মানে নিহত হয়ে গেলেন, যে কোনো কারণেই হোক, মানে এই ধরনের ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে অসাধারণ পেনশন মঞ্জুর করা হয়। যেমন আমি ডিফেন্সে ছিলাম, আমি ডিফেন্স সাইটে 15 বছর চাকরি করছি, তারপরে এখানে আসছি। আচ্ছা, 15 বছর করার পর সিভিলে ছিলাম, সিভিলে সেগুনবাগিচা, ওখানে আমার হেড অফিস, আমি এখানে ডেপুটেশনে আসছি। এখানে ডেপুটেশনে আমার পোস্ট হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা। আমরা যে এজি বলি, আপনারা এজি চিনেন না, এজি অফিস, আমি মূলত এজি স্টাফ, এজি। এখন কোনটা যেন বলতেছিলাম, অসাধারণ পেনশন। ওই অসাধারণ পেনশনটা আমি ওই ডিফেন্স সাইডের কথা যেটা বলতেছি, একটু গল্প বলি যে আমি তখন ডিফেন্সে এফসি আর্মি P1 শাখায় ঢাকা ক্যান্টনমেন্টে মানে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে সেনা প্রধানদের যে পেনশন যে সেকশনে হয়, বেতন পেনশন যেখানে হয়, ওই অফিসে। তো ওইখানে আমার কাছে একটা আসছিল, এটা সম্ভবত 2010 বা 9 এর দিকে হবে, কোনো একটা বিমান দুর্ঘটনায় সেনা কর্মকর্তা মারা গেছিল। সেনা কর্মকর্তা মারা গেছিল, সেই সেনা কর্মকর্তারা এই অসাধারণ পেনশনটা ছিল, সেই পেনশনটা আমার হাতে হয়েছিল। এটা লাইব্রেরিয়ায় 25শে ডিসেম্বর, হ্যাঁ এরকমই একটা ডেট, আমার ডেটটা মনে নেই। এই সময়ে আপনার ওই সেনা কর্মকর্তারা আপনারা যে আমরা যে স্বাভাবিক প্রসেসে যে পেনশন পাই, যে সিস্টেমে পেনশন পাই, এই সিস্টেমের চেয়েও দেখা গেছে যে 10 গুণ বেশি পেনশন পেয়েছে, 10 গুণ বেশি পেয়েছে। আপনি মনে করেন যে সে যদি 1 কোটি টাকা পায়, ওখানে 10 কোটি টাকা পেয়েছে। সে যদি 50 লাখ টাকা পায়, ওখানে আরো 10 গুণ বেশি পেয়েছে। এরকম পেনশন, মানে অসাধারণ পেনশনটা এরকমই। এটা আপনি সরকারের কাজ করতে যায়, সরকারের দায়িত্ব পালন করতে যায়, যদি আপনি আহত বা নিহত হন, বা বিমান দুর্ঘটনায়, যে কোনো দুর্ঘটনায় আহত নিহত যাই হন, এরকম কোনো কিছু হইলে সরকার আপনাকে এটা এক্সট্রা একটা বেনিফিট দিবে। সেটা হয়তো আপনি মরে গেলে তা আপনি বেনিফিট দিলে কি আপনার পরে, কিন্তু আপনার এই পরিবার ভোগ করবে, আপনার এই পরিবারটা খুব স্বাচ্ছন্দ্যে সেটা তারা ভোগ করতে পারবে, হয়তো আপনাকে হারায় যাবে। কিন্তু তারপরেও তো তারা তারপরে যদি তাকে যদি দেয়, সে এটা না নিবে, না নিয়ে তাকে দিলে এটা লুফে নিবে। হ্যাঁ অবশ্যই, এটা লুফে নিবে। তাহলে এই যে এই অসাধারণ পেনশনের ক্রাইটেরিয়াটা, এটা হচ্ছে এইরকম। মানে শুধু ডিফেন্সের ক্ষেত্রে হয় না? না, সব ক্ষেত্রেই আছে। এটা আমাদের সিভিলের ক্ষেত্রে, সিভিলের ক্ষেত্রে আছে, তবে এটা কম, ওই পার্সেন্টেজটা ডিফেন্সে আছে, পার্সেন্টেজটা কম। এখানে যে বলছে যে মানে অতিরিক্ত দায়িত্ব বহন করতে গিয়ে, এখন মনে করেন কেউ একটা ট্রেনিং নেওয়ার কথা আসছে বা ট্রেনিং নিতে আসছে, ঢাকা আসে, তখন গাড়িটা মারা গেল, সেক্ষেত্রে কি এটা অসাধারণের মধ্যে পড়বে? না, এটা অসাধারণের মধ্যে তাহলে কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি মনে করেন যুদ্ধ লাগছে, যুদ্ধ করতে যায়, আপনি যুদ্ধ করতে গেছেন, আপনি ওই যুদ্ধে অংশগ্রহণ করতে, সরাসরি আপনাকে নাম দিয়ে অংশগ্রহণ করতে অর্ডার করতে, আপনার নামে যে এই যুদ্ধে, সম্মুখ যুদ্ধে আপনাকে থাকতে হবে। যেমন করোনাকালীন পিরিয়ডে যারা ফ্রন্ট লাইটার ছিল, ওনারা ছিল মেডিকেল অফিসাররা, ওনাদের কিন্তু একটা অর্ডার হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, যে এই করোনার যুদ্ধে যারা ফ্রন্ট লাইটে থাকবে, তারা দায়িত্ব পালন করতে যে যদি মারা যায়, এককালীন 50 লক্ষ টাকা পাবে। এরকম একটা সরকার থেকে জনপ্রশাসন একটা অর্ডারে করছে, সেই অর্ডার আজ পর্যন্ত বাতিল করে নাই, কিন্তু ওইটার সুবিধাও আজ পর্যন্ত কেউ পায়নি। সুবিধাও কেউ পায় নাই। ওটা তো অনেক ডাক্তার মারা গেছে, কত ডাক্তার মারা গেছে, কত মারা গেছে, কর্মকর্তা কর্মচারী মারা গেছে, কিন্তু ওই সুবিধা প্রশ্ন করবো পরবর্তীতে আপনাদের এগুলোর উপর। আপনারা চাকরি করতে করতে দেখা গেল যে একজন কর্মচারী চাকরি করতে করতে পারিবারিক পেনশন রিটায়ার্ডে চলে গেল,
রিটায়ার্ডে চলে যাওয়ার পরেও কেউ মারা যায়, আবার কর্মরত থাকা অবস্থায় কেউ মারা যায়। তাহলে কর্মরত থাকা অবস্থায় যদি মারা যায় সেক্ষেত্রেও পারিবারিক পেনশন প্রাপ্য, আবার রিটায়ার করার পর পেনশন পাইতে পাইতে যদি কেউ মারা যায় সেক্ষেত্রেও পারিবারিক পেনশন পাবে। দুই ক্ষেত্রেই পারিবারিক পেনশন পাবে। এখন পারিবারিক পেনশনটা কখন পাই আমরা? ওই যে আমি প্রথমে একটা বিধির কথা আলোচনা করছিলাম, 25-63 25-63-40, এই যে বিধির কথা বলছিলাম, এটা হচ্ছে 59 সনে প্রণয়ন করছে সরকার। এই বিধির আলোকে পারিবারিক পেনশন প্রাপ্য হচ্ছে। এটা পেনশনের কয়েকটা সংযোজনী আছে, সংযোজনী 1, 2, 3 এরকম 21টা সংযোজনী আছে। এই 21টা সংযোজনীর সমন্বয়ে একজন কর্মচারী কর্মকর্তা পেনশনের সমন্বয়ে কাগজপত্র রেডি করে পেনশন সাবমিট করতে হবে। সেখানে 21টা আইটেম যদিও লাগে না, এখন অনেক কম লাগে, পেনশন সহজীকরণে অনেক কমে আসছে, কিন্তু সংযোজনী 21টাই আছে। সেই 21টার মধ্যে 21 নম্বর সংযোজনী হচ্ছে এই পারিবারিক পেনশন। পারিবারিক পেনশনটা হচ্ছে আপনি যখন কোনো কর্মকর্তা কর্মচারী যখন কর্মরত থাকা অবস্থায় মারা যায়, কর্মরত থাকা অবস্থায় মারা গেলে তার পরিবার এই পেনশন প্রাপ্য হবে। তার পরিবার বলতে কাকে বোঝাচ্ছি আমরা? মানে যে মারা গেল তার পরবর্তী একক পরিবার যাকে বলি আমরা, স্ত্রী আর হলো সন্তান, আর ডিপেন্ডেন্ট পিতামাতা। ডিপেন্ডেন্ট পিতামাতা আসে অনেক পরে, স্ত্রী আর সন্তানই আসে আগে। আমি যদি মারা যাই, আমার প্রথম উত্তরাধিকারী কে হবে? আপনার ওয়াইফ। ওয়াইফ হবে। তারপরে হবে আমার বড় ছেলে, তারপরে হবে আস্তে আস্তে ধারাবাহিক্রমে যদি মেয়ে থাকে তাহলে মেয়ে, ছেলে থাকলে ছেলে, আস্তে আস্তে বয়সের প্রেক্ষিতে ওটা ধারাবাহিক। এটা হলো উত্তরাধিকার সূত্রে। উত্তরাধিকার যে আইন, ইসলামী মুসলিম পারিবারিক আইন, যেটা উত্তরাধিকার আইন প্রায় সেম বলেছে। এখন আমরা যখন পেনশনে ওই যে যখন আমার ওয়াইফ যে পেনশনটা পাবে, আমি কর্মরত থাকা অবস্থায় কেউ মারা গেলে তার ওয়াইফ যে পেনশন পাবে, সে পেনশনের রেটটা কিভাবে হবে? এই পেনশনের রেটটা হবে সেম এইভাবেই হবে। এখন মনে করেন আপনার 59 বছর পূর্তি হইল না, আমি বলছি কর্মরত থাকা অবস্থায় মারা যাচ্ছে, কিন্তু তাহলে 59 বছর পূর্তি হওয়ার আগে কিন্তু সে মারা যাচ্ছে। তাহলে আপনি মনে করেন যে তার চাকরির বয়স কত? চাকরির বয়স মনে করেন 20 বছর হয়েছে। 20 বছর হইলে এই যে এখানে আমার এই যে 20 বছরের যে রেটটা, এই 20 বছরের যে রেটটা, এটা আগে 64 ছিল, এখন 72 হয়েছে। এই 72 বছরের পেনশন পাবে। ওই এইটা পাবে কে? তার পরিবার, তার ওয়াইফ। তার ওয়াইফের নামে ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। ওই অ্যাকাউন্টে ওই যে ফর্ম, পেনশনের ফর্ম আছে, সংযোজনী 2.2 আর 2.1। 2.1 হচ্ছে সাধারণ কর্মচারীর ক্ষেত্রে, যারা মারা যায় না, যারা জীবিত আছে তাদের ক্ষেত্রে, তারা যদি স্বাভাবিক অবসরে যায় তাহলে সংযোজনী 2 পেনশন ফর্ম, সংযোজনী 2 পূরণ করবে। আর সংযোজনী 1 আর সংযোজনী 2 হচ্ছে পারিবারিক পেনশনটা। যদি কেউ কর্মরত থাকা অবস্থায় মারা যায়, তার পরিবার সংযোজনী 2 পেনশন ফর্ম পূরণ করে পারিবারিক পেনশন প্রাপ্য হবে। তাহলে আমার 20 বছর অবস্থায় যদি কেউ মারা যায় পাবে 72%, 24 বছরে মারা গেলে পাবে 87%, 25 বছরে যদি মারা যায় তাহলে 90%, সে ফুল পেনশনটাই পাবে 25 বছর হিসেবে মারা গেলে। এখন পারিবারিক পেনশন নিয়ে যদি আরেকটু বলি, যে সংযোজনী 21-20 এখানে হলো উত্তরাধিকারী নির্ণয় করছে। এখানে সংযোজনী 20 এবং 21 পারিবারিক পেনশনের প্রাপ্যতা কে কে পাবে, কে আগে পাবে, কে পরে পাবে। যেমন আপনার পরিবারে তো ছেলেও থাকে, মেয়েও থাকে, তাহলে ছেলে আগে পাবে না মেয়ে আগে পাবে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। এই জটিলতা নিরসন করার জন্যই ওই যে পারিবারিক পেনশনের 25-63 যে এটা ক্লজটা, ওইটার মধ্যে ডিটেলস বলা আছে ধারাবাহিক্রমে কে কত পাবে। একবার শেষ পর্যন্ত দেখা গেছে যে আপনার দাদা দাদি বা বাবা দাদা যদি যারা জীবিত থাকে তারাও পাবে ওই রেশিও অনুযায়ী, ওই অনুযায়ী, মানে একটা ক্রাইটেরিয়া আছে। আর পেনশনের সন্তানরা পেনশন পাবে আপনার কর্মরত থাকা অবস্থায় কেউ কোনো যদি মারা যায়, পেনশনার যদি মারা যায়, তাহলে তো তার ছেলে মেয়ে থাকবে, ওয়াইফ থাকবে। ওয়াইফ পাইলো, ওয়াইফও দেখা গেল পেনশন ভোগ করতে করতে মারা গেছে,
সেই ক্ষেত্রে কি হবে? 23 বছর পর্যন্ত ছেলে পাবে 25 বছর ছেলে পাবে 25 বছর, ছেলে এবং মেয়ে 25 বছর পর্যন্ত এই মেয়ে পাবে হলো পুনর্বিবাহ না হওয়া পর্যন্ত, মেয়েরা পাবে পুনর্বিবাহ না হওয়া পর্যন্ত, আর ছেলেরা পাবে 25 বছর পর্যন্ত। এগুলো জানেন? বিয়ে না হওয়া পর্যন্ত। হ্যাঁ, বিয়ে না হওয়া পর্যন্ত, বিয়ে হওয়ার আগ পর্যন্ত। সেক্ষেত্রে যদি বয়স তার 25 ক্রস করে চলে যায়, তাই না? 25 ক্রস করে গেলে এখানেও সূত্র আছে। এই ঠিকই সুন্দর করে প্রশ্ন করছেন। আপনার ছেলেরা তো 25 ক্রস করতে পারে। 25 ক্রস করলে কখন পাবে? আপনি যখন কোনো পেনশনার মারা গেল, পেনশনার মারা যাওয়ার পর ওই পেনশনের প্রাধিকার পাইলে হলো ওয়াইফ যখন মারা গেল, ওয়াইফ পেনশনের প্রাধিকার পাবে, ওয়াইফ কিন্তু আজীবন পাবে। ওই যতদিন বেশি থাকে বুঝলেন? ওয়াইফ কিন্তু যতদিন জীবিত থাকবে ততদিন আজীবন পাবে। এখন আজীবন যে পাবে, এখন ওই ওয়াইফও যখন মারা গেল তখন আসলো ছেলের প্রশ্ন, ছেলে এবং মেয়ের প্রশ্ন। ছেলে মেয়ে কয় বছর পর্যন্ত পাবে? বুঝলি, ছেলে বললাম 25 বছর, আর মেয়ে বললাম বিবাহ না হওয়া পর্যন্ত। এখন ছেলেও বিবাহ হয়ে গেছে, ছেলেও 25 বছর উপর হয়ে গেছে, মেয়েও বিয়ে হয়ে গেছে, সেই ক্ষেত্রে কে পাবে? সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, এটা বিধি দেখবেন যে এটার মধ্যে আপনার ওই যে পেনশনার যে মারা গেছে, মূল পেনশনার যেদিন মারা গেছে ওই দিন, ওই তারিখ থেকে 15 বছর হওয়া পর্যন্ত, হ্যাঁ 15 বছর সময় পর্যন্ত, মনে করেন আপনার পেনশনার মারা গেছে চাকরিরত অবস্থায়, সেই ক্ষেত্রে পাবে না। চাকরিরত স্বাভাবিকভাবে, আমি স্বাভাবিকটা বলি, স্বাভাবিকভাবে পেনশনার যখন মারা যায় 59 বছর পূর্তিতে, 59 বছর পূর্তির পরে তার ওয়াইফ পেনশনের প্রাধিকার পাইল। ওয়াইফ যখন পেনশনের প্রাধিকার পাওয়ার পরে দেখা গেল ওয়াইফও মারা গেল, তখন ওই যে মূল পেনশনার যে আছে, ওই পেনশনের তারিখ থেকে 15 বছর কাউন্ট করবেন। 15 বছর কাউন্ট করার পর যে কয় বছর পেনশন ড্র করছে তার ওয়াইফ বা পেনশনার যদি 1 বছর ড্র করে থাকে, তাহলে পেনশনারের 1 বছর, আর ওয়াইফের হলো মনে করেন ওয়াইফ 4 বছর ড্র করছে, তাহলে 5 বছর। 15 বছর বাকি থাকে আর কয় বছর? 10 বছর। ওই যে 10 বছর, এই 10 বছর পেনশন পাবে যদি ওই ছেলে 25 বছরের ঊর্ধ্বেও হয়, মেয়ে যদি বিবাহিত হয় তবুও সে 10 বছরের উপরে হলে ওই সার্টেন পিরিয়ডের জন্য পেনশন পাবে। বুঝতে পারছি? ওই 10 বছর পরে তো ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, 10 বছর পরে ক্লোজ। আর যে চাকরিরত অবস্থায় মারা যায় পেনশনার চাকরিরত অবস্থায় মারা গেলে যে 25 বছর বলে দিলাম, সেটা তো তার ওয়াইফ পাবে। হ্যাঁ না, ওয়াইফ পাবে, ওয়াইফ তো সারা জীবন পাবে। সারা জীবন ওয়াইফও মারা যায়। হ্যাঁ, ওয়াইফও যদি মারা যায় তাহলে ওয়াইফ মারা গেলে ছেলে 25 বছর। 25 বছর পর্যন্ত। হ্যাঁ, একই রকম। হ্যাঁ একই রকম। কই একরকম হলো? ওরা তো আমি বললাম 15 বছরের বাকি অংশটা পাবে। ওই যে যদি এক্সটেন্ড করে, মানে তার 15 বছর যদি 15 বছর বাকি অংশটা পাবে যদি তার 25 বছর এক্সটেন্ড করে। 25 বছর এক্সটেন্ড করলে, আর বিবাহিত হইলে, কন্যা যখন বিবাহিত হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে চাকরিজীবী যদি 75 বছর বয়সে বা 80 বছর বয়সে মারা গেল, হ্যাঁ, তার তো 20 বছর হয়ে গেছে, হ্যাঁ, চাকরি বয়সে, হ্যাঁ। এরপরে কিন্তু স্ত্রী পাবে বা হ্যাঁ। ছেলেরা পাবে না, ওখানে ক্লোজ। ওই জায়গায় close। হ্যাঁ, ওই জায়গায় close। মানে মা মারার পরে ছেলের বাচ্চা। হ্যাঁ, মারা যাওয়ার পরে ওর ছেলে তো মূল পেনশনে তো 20 বছর 15-20 বছর ভোগ করেই গেছে, ওই না, আর ওইটা নাই। তখন পেনশনার যখন মারা যাবে, ওয়াইফ যখন মারা যাবে, ওয়াইফ মারা যাওয়ার পরে যদি 25 বছর ক্রস করে যায় ছেলের বয়স, আর মেয়েও যদি বিবাহিত হয়ে যায়, তাহলে আর কেউ পেনশন। এটা কি আগে থেকে ফিক্স করা যায় যে ধরেন আমি কারো ওয়াইফ কতটুকু পাবে বা তার বাবা মা কতটুকু পাবে, এটা কি ফিক্স করা যায় আগে থেকে? হ্যাঁ, এইটা ফিক্স করা যায়। এটা ফিক্স করা যায় বলতে আমি একটু বলি স্যার, একটা ফোন দিলাম। আমি একটু ক্লাসে আছি, আমি পরে বলতে চাচ্ছিলাম যে ধরেন কারো বউ মারা যাওয়ার পরে বিয়ে করলো আরেক জায়গায়, পাবে না, সেক্ষেত্রে তো আর পাবে না। খাইতে না। আমি এই যে একটু আগে একটা কথা বলছিলাম, মনে আছে? কোনো বিবাহ না হওয়া পর্যন্ত, কথাটা বলছিলেন কিনা? কোনো বিবাহ না হওয়া পর্যন্ত, অন্য জায়গায় কোনো বিবাহ হলে তো অন্য জায়গায় বিয়েই হয়ে গেল।
তার মানে কি ওই ক্ষেত্রে কি বাবা মাটা মানে যে পেনশনার বাবা মা পাবে আর কি সরাসরি? আপনার প্রশ্নটা আমি বুঝিনি, আবার বলুন। বললাম যে ধরেন কেউ চাকরিরত অবস্থা মারা গেল বা সে পেনশন পাচ্ছে, সে মারা গেল, এখন তার বউ চলে গেছে অন্যত্র, যদি বাচ্চা হ্যাঁ হ্যাঁ, হাসেন না, হাসেন, ঠিক আছে। এখন সে তার ওই যে টাকাটা কি তার মানে পেনশনার যে মা বাবা যদি বেঁচে থাকে তারা কি সম্পূর্ণটা পাবে কিনা, নাকি আগে থেকে রেশিও ফিক্স করাটা পাবে? স্যার বাচ্চা যদি থাকে, হ্যাঁ, বাচ্চা যদি থাকে, মানে ওয়াইফ চলে গেছে, ওয়াইফ হয়তো অন্যত্র মানে সম্পর্ক করে অন্যজনের সাথে হয়তো বিয়ে হয়ে গেছে বা চলে গেছে, যে কোনো জায়গায় কোনো ভাবে চলে গেছে, সেই ক্ষেত্রে আপনার পেনশনেরই হবে যে ওই যে উনি যে বিয়ে করলো, ওনার স্ত্রীর পেনশনটা আর ওনার কোনো দাবি নাই, ওখানে দাবি নাই। তবে ওনার যদি ওর যাতে কোনো সন্তান থাকে, সেই সন্তান যদি অন্য জায়গায়ও যায়, অন্য জনের জন্য ওই ওয়াইফ যদি অন্য জায়গায় বিয়েও হয়ে যায়, ওই সন্তান যদি জীবিত থাকে, তাহলে যদি এই পেনশনারে পেনশন পিরিয়ড যদি কোনো সার্টেন পিরিয়ড যদি থাকে, বাকি থাকে, এই অংশটা সে পাবে, যেখানেই যায় ছেলে মেয়েরা পাবে। হ্যাঁ, কিন্তু উনি পাবে না। বুঝাইতে পারছি? স্যার একটা কোশ্চেন, যদি দুজনেই গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে কি মানে একজন মারা গেলে একজন পেনশন পায়? হ্যাঁ, পাবে না। না, এটা একটা ছিল যে দুইজনে মানে একজন যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে নাকি এটা পায় না বা কোনো কিছু পাবে না। আমার ওয়াইফ পেনশন, আমার ওয়াইফ চাকরি করলে আমার ওয়াইফ পেনশন পাবে না, আমার ওয়াইফও পাবে, আমিও পাবো। দুই বউ রানিং থাকে, দুই বউ, সাহেবের কোন ওয়াইফ পাবে আসলে? হ্যাঁ, যদি দুই বউ রানিং থাকে, দুই বউ রানিং থাকলে তো ভাগ করে পাবে। এটা জানেন না গেল, এটা কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট আনবে। যদি এক বউ যদি কয় যে আমাকে ওই যে এই মতিউর সাহেব তার ওয়াইফকে 20% দিয়ে গেছে,
নদীর প্রতি একটু পাই